أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب زدني علما رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي তো সবাইকে শুভেচ্ছা আমরা রোজার কালের প্রথম সেশন শুরু করছি সো কালকে রোজা আশা করি অনেকেই রোজা রাখবে that is very good for your mind and body and spirit and আমাদের মেমোরির জন্য কিন্তু ভালো তাই না ফাস্টিং ইজ গুড ফর মেমোরি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন যে আমার কিছু মনে থাকে না আমি কি করব তখন ওনাকে দুইটা পরামর্শ দিয়েছিলেন একটা ছিল মেসওয়াক করা মানে ব্রাশ করা বেশি করে আরেকটা ছিল রোজা রাখা সো পিপল হু ইট মোর ক্যান রিমেম্বার লেস and people who eat less can have more in their memory, more storage capacity. Okay, তাহলে এই মূল মন্ত্র নিয়ে আমরা শুরু করি আজকে হলো ডায়াবেটিস বাদে বাকি যত এন্ডোক্রাইন ডিজিজ আছে সেগুলোর মোটামুটি বাকি অংশটুকু শেষ করে ফেলবো কালকে এবং পরশু আমরা ডায়াবেটিস রিভিউ করব সো আমি উল্টো দিক থেকে শুরু করছি আমাদের যে এন্ডোক্রাইন চ্যাপ্টারটার শেষের দিক থেকে শুরু করছি তো শেষের দিকের প্রথম টপিকটা হলো autoimmune polyendocrine syndrome or APS এটা মুখস্থ এটা মেইনলি থাকে হলো এফসিপিএস মিড টার্ম পরীক্ষা বা ফাইনাল পরীক্ষাতে অনেক সময় অসপি হিসেবে দিয়ে দেয় ঠিক আছে একটা কেস দিয়ে দিবে অসপি হিসেবে তো এখানে ক্লাসিক কিছু ডিজিজ আছে যেগুলো কমন সবচেয়ে কমন ফর এক্সাম্পল দেখো দুইটাতেই কিন্তু অ্যাডিসন ডিজিজটা কমন সো অ্যাডিসন ডিজিজ ইজ কমন ফর বোথ type 1 and type 2 autoimmune polyendocrine syndrome. Same for diabetes. Type 1 diabetes is common for both type 1 and type 2 autoimmune polyendocrine syndrome. তাহলে এই দুটো হলো ক্লাসিক আর এছাড়া টাইপ 1 এর জন্য ক্লাসিক হলো ক্যান্ডিডা ইনফেকশন ক্যান্ডিডিয়াসিস টাইপ 2 এর জন্য আমি ক্লাসিক গুলো আলাদা করে লেখার চেষ্টা করেছি গ্রেভস গ্রেভিস এন্ড গোনাড সো গ্রেভস ডিজিজ and gravis হলো myasthenia gravis gonad হলো পেশেন্টের hypogonadism হবে আর একটা জিনিস আছে সেখানে হলো পেশেন্টের pernicious anemia that is also more common in type 2 তাহলে এটা মুখস্থ করতে হবে আর এখান থেকে মনে রাখতে হবে যে এখানে দুইটার মানে জেনেটিক প্যাটার্নটা ইনহেরিটেন্স প্যাটার্নটা দুই রকম স্মিথ সিনড্রোম যেটা টাইপ 2 that is autosomal dominant type 1 যেটা that is autosomal recessive or AR তো এর মধ্যে থেকে পরীক্ষাতে কোয়েশ্চেন আসবে আর আমরা তো অনেকবার পড়ছি যে যখনই একটা অটোইমিউন ডিজিজ হয় we have to search for other autoimmune diseases especially type 2 যেটা সেটা যেহেতু মোর কমন তো যখনই আমরা একটা ডিজিজ দেখব তখনই সন্দেহ করব যে অন্য আরেকটা অটোইমিউন ডিজিজ প্রবাবলি পেশেন্টে আছে ফর এক্সাম্পল যখন একটা পেশেন্ট মিক্সিডেমা কোমাতে থাকে দ্যাট ইজ প্রাইমারি হাইপোথাইরয়েডিজম সিভিয়ার ম্যানিফেস্টেশন আমরা পেশেন্টে যখন ট্রিটমেন্ট করি একটা ড্রাগ সবার আগে দেই কোন ড্রাগটা সবার আগে দেই hydrocortisone primary hypothyroidism leading to myxedema coma always begin with IV hydrocortisone কেন আমরা ধরে নেই যে পেশেন্টের অ্যাসোসিয়েটেড অ্যাডিসন ডিজিজ থাকতে পারে সেটা হতে পারে অ্যাডিসন প্রাইমারি অ্যাডিসন ডিজিজ অথবা হতে পারে সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ইনসাফিসিয়েন্সি ডিউ টু hypopituitarism সো এটা আমরা ধরেই নেই ঠিক আছে and similarly hypothyroidism patient যদি তোমার MCV high থাকে if the MCV is high in a patient with hypothyroidism it has two causes megaloblastic একটা হলো যদি নন মেগালোব্লাস্টিক হয় তাহলে সে নিজেই করছে আর যদি মেগালোব্লাস্টিক হয় then it is associated with pernicious anemia ঠিক আছে ভিটিলিগো যদিও তোমার টাইপ 2 তে দিছে ভিটিলিগো একটা জেনারেল ম্যানিফেস্টেশন ভিটিলিগো ক্যান অকার ইন বোথ টাইপ 1 and also টাইপ 2 এটা অত স্পেসিফিক না ভাই টাইপ 1 হলেও কি ট্রু দিব টাইপ 1 এর লিস্টে কিন্তু নাই এটা বেশ ভালো কথা বলছো এফসিপিএস এ আসলে obviously তুমি টাইপ 2 এর জন্য দিবা বাট এমআরসিপি তে আসলে আসবে না এটা মানে ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হিসেবে এটা আসবে না তোমাকে অন্য পয়েন্ট দেখতে হবে যেমন টাইপ 1 এর মোস্ট ক্লাসিক ডিফারেন্সিয়েটিং পয়েন্ট হলো ক্যান্ডিডা টাইপ 1 if you have candidiasis then think about type 1 যদি candidiasis না থাকে
গো ফর টাইপ 2। ঠিক আছে? নেক্সট আরেকটা হাই ইয়েল বক্স, সেটা হলো মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া সিনড্রোম। আইডিয়াটা হলো যে এখানে আমাদের জেনেটিক একটা মিউটেশন থাকে, যে মিউটেশনের জন্য দেখা যায় বডির বিভিন্ন জায়গায় একই সাথে টিউমার ডেভেলপমেন্ট করে। এবং যেহেতু টিউমার সিনড্রোম গুলা ইউজুয়ালি অটোজোমাল ডমিনেন্ট, তার মানে এইসব পেশেন্টদের ইউজুয়ালি ফ্যামিলি হিস্ট্রি থাকবে, তার ফ্যামিলিতে অন্য কারো এরকম মাল্টিপল জায়গায় তার টিউমার হয়েছে। এবং এটা মনে রাখাটা খুবই সহজ, মেন ওয়ান বা মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লাসিয়া ওয়ান, সেটা হলো পি 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 পি। এবং এই যে তিনটা পি, সবচেয়ে ইম্পর্টেন্ট হলো প্রথমটা, প্রাইমারি হাইপার প্যারাথাইরয়েডিজম। তাহলে এদের ক্যালসিয়াম লেভেল কেমন থাকবে? বেশি। হাই থাকবে। ভেরি হাই, হাইপার ক্যালসিমিয়া। পিটিউটারি টিউমার, সেটা যে কোনো ধরনের পিটিউটারি টিউমার হতে পারে। কমনেস্ট ইজ প্রোল্যাক্টিনোমা। তারপরে প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার যদি ইনসুলিনোমা হয়, পেশেন্টের ম্যানিফেস্টেশন কি হবে? হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসিমিয়া, স্পন্টেনিয়াস হাইপোগ্লাইসিমিয়া। আর যদি গ্যাস্ট্রিনোমা হয়, তখন ম্যানিফেস্টেশন কি হবে? পেপটিক আলসার ডায়রিয়া। ডিজিজ, পেপটিক আলসার ডিজিজ এন্ড অলসো ডায়রিয়া। স্টেটোরিয়া। স্টিয়াটোরিয়া হতে পারে, রাইট। ম্যান টু বা ম্যান টু এ, এখানেও প্যারাথাইরয়েড আছে, তবে এখানে দুটো কমন জিনিস আছে, একটা হলো মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড, আর হলো ফিওক্রোমোসাইটোমা। সো ম্যান টু এ এবং টু বির মধ্যে এই দুটো হলো কমন। Medullary carcinoma of thyroid and pheochromocytoma are common for both man2A and man2B. So differentiating point, for example, man2B এর জন্য differentiating point হলো এই দুইটা। যখনই আমরা দেখব morphoid habitus or mucosal neuroma কথা উল্লেখ করা আছে, then think about man2B। আর যখনই কমন জিনিসগুলোর সাথে থাইরয়েড এন্ড ফিওক্রোমোসাইটোমার সাথে যখন প্যারাথাইরয়েড প্রবলেম থাকবে, then we will think about man2A। দেখি মনে আছে কিনা, মেডুলারি কার্সিনোমা অফ থাইরয়েড যদি হয়, সেখানে আমরা টিউমার মার্কার হিসেবে কি দেখব? ক্যালসিটোনিন। সেরাম ক্যালসিটোনিন, ইয়েস, ক্যালসিটোনিন। যদি ফিওক্রোমোসাইটোমা হয়, পেশেন্ট কিভাবে প্রেজেন্ট করবে? হেডেক হাইপারটেনশন, থাকবে, ট্যাকিকার্ডিয়া, সুইটিং, হেডেক, হুম, গুড গুড। তারপর প্যালপিটেশন থাকতে পারে, প্যালপিটেশন থাকতে পারে, হাইপারটেনশন। প্যালট থাকতে পারে, ইভেন হাইপারটেনসিভ এপিসোড যখন ওভার হয়ে যাবে, তখন পেশেন্ট কি হয়ে যেতে পারে? পেশেন্ট ক্যান বিকাম হাইপোটেনসিভ, পোস্টুরাল হাইপারটেনশন ডেভেলপ করতে পারে। সো ফিওক্রোমোসাইটোমা আমরা যদি ডায়াগনোসিস করতে চাই, আমরা ইউরিনে একটা স্পেসিফিক জিনিস দেখব। কি দেখব? মেটাক্রোমাটিন। ইউরিনারি মেটানেফ্রিন, ইউরিনারি মেটানেফ্রিন। মানে ইপিনেফ্রিনের যদি ডিস্ট্রাকশন হয় বা ডিজেনারেশন হয়, তখন সেখান থেকে তৈরি হয় মেটানেফ্রিন। ঠিক আছে, সেটা আমরা বেশি দেখবো। there will be high or increased urinary metanephrin। ঠিক আছে, মারফানাল হ্যাবিটাস তোমরা জানো, পেশেন্টের ওভারঅল অ্যাপিয়ারেন্স যদি আমরা দেখি কেমন হবে, পেশেন্ট উইল বি ল্যাঙ্কি, টল। tall patient. So tall patient meant to be. Give me a minute.
Sorry, guys. Diabetes insipidus. Can anyone tell me what do you mean by insipid or insipidus? মিষ্টি নাকি তেতো? Teto, insipid means it is bitter. আর melito, melaitas মানে কি? মিষ্টি। তার মানে ডায়াবেটিস ইনসিপিডাসের যে পেশাব হবে, the patient will have polyuria, বহুমূত্র রোগ, বহুমূত্র হবে, বহুমূত্র, কিন্তু এই বহুমূত্রটা পানসে। তাহলে এটার বাংলা নাম হবে ডায়াবেটিস ইনসিপিডাস। দ্যাট মিনস দ্য পেশেন্ট হ্যাজ পানসে বহুমূত্র। মানে বাংলা যদি তুমি ডেভিডসন অনুবাদ করো তাহলে এটা হলো পানসে বহুমূত্র। আর ডায়াবেটিস ম্যালাইটাসের নাম কি হবে তাহলে? মিষ্টি মূত্র। ওহ ওয়াও, মিষ্টি মূত্র। বহুমূত্র শব্দটা, বহু শব্দটা বাদ দিলে আরো ভালো। মিষ্টি মূত্র একটা ভালো অনুরণন আছে। তার মানে ডায়াবেটিস ম্যালাইটাসের পেশেন্ট যদি পেশাব করলো একটা জায়গায়, আর একটা জায়গায় ডায়াবেটিস ইনসিপিডাসের পেশেন্ট পেশাব করলো, কোন জায়গায় পিঁপড়ার আগমন হবে? হ্যাঁ, তার মানে তুমি, মানে ফর এক্সাম্পল তুমি ধরো ডক্টর আর্থার কোনান ডয়েল, তুমি শার্লক হোমস, তোমার যে অপরাধী তার ডায়াবেটিস আছে তুমি জানো, and how can you identify them? তুমি গেলা, দেখলা যে সে পেশাব করলো, and now there are a lot of ants marching towards that urine. That's your clue. মিষ্টি মূত্র। তবে এটা হওয়ার জন্য অবভিয়াসলি পেশেন্টের
আনকন্ট্রোল ডায়াবেটিস থাকতে হবে। যদি কন্ট্রোল হয় তখন তো আর গ্লাইকোজুরিয়া হবে না, তখন মিষ্টি মূত্রও হবে না। যাই হোক, আমাদের মেইন ফোকাস হলো পানসে মূত্র আর বহুমূত্র। তাহলে যখনই পানসে মূত্রর কেস থাকবে, পানসে বহুমূত্র আর পানসে মূত্র, তার যে বহুমূত্র, তার যে পলিউরিয়া, সেই পলিউরিয়ার ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস, কমন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে কি? প্রাইমারি পলিডিপসিয়া। 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 এবং আমরা ওই দিন পড়েছিলাম, দেখি এখন রিভিউ করি। যদি প্রাইমারি পলিডিপসিয়া হয়, আইডিয়া হলো যে পেশেন্ট এমনিতে অনেক বেশি পানি খাবে ডিউ টু সাম সাইকিয়াট্রিক রিজনস, ডিপ্রেশন আছে অথবা ম্যানিয়া আছে, যে কোনো একটা কারণেই হোক, তার ব্রেইনের কন্ট্রোল নাই, সে পানি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। তার মানে তার সেরামে পানির মানে একটা বিশাল পরিমাণ পানি জমা হবে এবং একটা বিশাল অংশ ইউরিন দিয়ে বের হবে। তার মানে সেরাম অসমোলারিটি এবং ইউরিন অসমোলারিটি দুটাই কি হবে প্রাইমারি পলিডিপসিয়াতে? রেস্ট হবে। চিন্তা করো আবার, অসমোলারিটি মানে হলো ঘনত্ব, সেরাম কমবে। পানসে হবে না? সেরাম অসমোলারিটি এন্ড ইউরিন অসমোলারিটি আর বোথ ডাউন ইন প্রাইমারি পলিডিপসিয়া। কিন্তু যদি ডায়াবেটিস ইনসিপিডাস চিন্তা করি, সেখানে তো এরকম না যে পেশেন্টের মেইন প্রবলেম ব্রেনে, পেশেন্ট বেশি পানি মানে ইচ্ছা করে খাচ্ছে, পেশেন্ট বাধ্য হয়ে হয়তো পানি খাচ্ছে একটা সময় গিয়ে, কিন্তু তার মেইন প্রবলেম হলো কিডনি দিয়ে বেশি করে পানি বের হয়ে যাচ্ছে, এক্সেসিভ ওয়াটার ডায়ারেসিস হচ্ছে। তার মানে ইউরিন অসমোলারিটি কেমন হবে? ইউরিন অসমোলারিটি কম। ইজ লো। এখন যদি শরীর থেকে বেশি পানি বের হয়ে যায়, তাহলে সেরাম অসমোলারিটি কি হওয়া উচিত? ঘন রক্ত পাতলা হিসু। ঘন রক্ত পাতলা হিসু, হ্যাঁ, ঘন রক্ত পাতলা হিসু। ঠিক আছে, সো যেহেতু পাতলা হিসু হচ্ছে, এই জন্য তার রক্তটা ঘন হয়ে যাবে। সোর্সটা হলো ইউরিন থেকে, দ্য স্টার্টিং পয়েন্ট হলো ইউরিন। ইউরিনে পাতলা হয়ে যাচ্ছে, সো সেরাম উইল বিকাম হাইপার অসমোলার। সো এই ক্ষেত্রে আমরা যদি সোডিয়াম লেভেল করি, কার সোডিয়াম লেভেল বেশি থাকবে? ডায়াবেটিস ইনসিপিডাস। Yes, so there will be hypernatremia. আর প্রাইমারি পলিডিপসিয়াতে সেরামে থাকবে হাইপোনেট্রেমিয়া। আচ্ছা, সিমিলার আর একটা কন্ডিশনের নাম বলি, জাস্ট আমি এখানে লিখি। একটা কন্ডিশন আমরা পড়েছি SIADH। এটা হলো ডায়াবেটিস ইনসিপিডাসের এক্স্যাক্টলি অপোজিট। এখানে ওয়াটার রিটেনশন হবে। সো দ্যাট মিনস দ্য পেশেন্ট উইল হ্যাভ what type of serum osmolarity? ইউভোলিমিক হাইপোনাট্রিমিয়া। Hyponatremia. So serum osmolarity কেমন হবে? ইউভোলিমিক। রিডিউসড। মানে অসমোলারিটি যদি চিন্তা করি, ইউভোলিমিক তো আসতেছে পরে, আমি বলছি এটা, বাট osmolarity of the serum will be decreased because you have excessive water, অনেক বেশি পানি তুমি ধরে রাখতেছো। সো সেরাম অসমোলারিটি কমে যাবে। সেরাম সোডিয়াম কেমন হবে? তুমি বলছো অলরেডি লো। আর ইউরিনে কেমন হবে? যেহেতু তুমি পানি ধরে রাখতেছো, ইউরিনটা কি পাতলা হবে না হাই ঘন হবে। হবে? তাহলে হাই ইউরিনারি অসমোলারিটি and also high urinary sodium, এটা পরে আসবে আমাদের। ঠিক আছে, with that let's go back to the box. Cause of diabetes insipidus, আমরা এটা পড়েছি বেসিক আইডিয়াটা। ক্রেনিয়াল মানে হলো there is damage to mainly hypothalamus or maybe high stalk lesion. Usually posterior lesion could be rare, rather hypothalamus damage হওয়াটা more common. ট্রমা হতে পারে, ইনফেকশন হতে পারে, কোনো একটা সার্জারি হতে পারে, ইভেন স্ট্রোক হতে পারে। সো আমি কমন ট্রমা, ইনফেকশন মানে মেনিনজাইটিস, সার্জারি, স্ট্রোক, এগুলো হলো কমন কিছু কজ যেখানে ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস হতে পারে। হাইপোথ্যালামাস ড্যামেজ হবে আর পেশেন্টের শরীর দিয়ে সব পানি বের হয়ে যাবে। আর একটা সিনড্রোম আছে, এটার নামটা মুখস্থ করতে হবে, সেটা হলো recessive genetic defect, which is the Deed-Moad syndrome. So diabetes insipidus, diabetes mellitus, optic atrophy, and deafness. Deed-Moad syndrome, এটা একটা recessive genetic defect। নামটা মুখস্থ করতে মানে সময় এই সবগুলা ফিচার যদি একত্রে দেয়, তখন আমাকে বলতে হবে Deed-Moad syndrome। ক্লিনিক্যালি মোর কমন বলা হয় নেফ্রোজেনিক, এবং নেফ্রোজেনিকের ক্ষেত্রে মোস্ট কমন হলো মেটাবলিক অ্যাবনরমালিটি, যেখানে একটা রেজিস্ট্যান্স ডেভেলপ করে। দেখা যায় যদি পটাশিয়াম কখনো কমে যায় বা ক্যালসিয়াম বেড়ে যায়, তখন এই দুইটা প্রবলেমেরই একটা কমন ম্যানিফেস্টেশন হলো পলিউরিয়া।
and the main reason is ADH resistance. ADH টা ঠিকমতো কাজ করতে পারে না, পানি বের হয়ে যায়। ক্লাসিক কজ হলো মিউটেশন ইন দ্য ইদার রিসেপ্টর V2 রিসেপ্টর অথবা অ্যাকোয়াপরিং 2। ড্রাগস এর মধ্যে লিথিয়াম, এটা খুবই হাই ইয়েল্ড। সো একটা পেশেন্ট যদি লিথিয়াম খায় তার কি কি সাইড ইফেক্ট হতে পারে মনে আছে কিনা, এটা কিন্তু পরীক্ষাতে আসে। ডায়াবেটিস ইনসিপিডাস, অ্যাবস্ট্রিন অ্যানোমালি। অ্যাবস্টেন অ্যানোমালি, গুড। ব্রেইনের কোন অর্গানটা ড্যামেজ করতে পারে? সেরেবেলাম। সেরেবেলাম, সো সেরেবেলার সিনড্রোম করতে পারে। গুড, এগুলো হলো ক্লাসিক ডায়াবেটিস ইনসিপিডাস, অ্যাবস্টেন অ্যানোমালি ইন দ্য বেবি এন্ড সেরেবেলার সিনড্রোম। আবার ইয়াও করতে পারে, তোমার থাইরয়েড ডিসফাংশনও করতে পারে, তাই না? থাইরয়েড dysfunction, such as it can cause a type of hypothyroidism. Demeclocycline, এটা একটা tetracycline গ্রুপের ড্রাগ, এটাও তোমার ডায়াবেটিস ইনসিপিডাস করতে পারে। ড্রাগগুলো ইরিভার্সিবল না, মানে হচ্ছে বন্ধ করে ফেললে ভালো হয়ে যাবে? ইরিভার্সিবল না, এগুলো রিভার্সিবল, বাট ক্রনিক কিডনি ডিজিজ যেটা লাস্টে দেখা যাচ্ছে সরি উল্টা বলে ফেলছি। এটা ইরিভার্সিবল। এই যে সিকেডি, স্পেশালি পিসিকেডি বা সিকেল সেল অ্যানিমিয়া, এগুলো মোটামুটি ইরিভার্সিবল। Now let's come back to the water deprivation test. আমরা এখন রিভিউ করবো তোমাদের সাথে, তোমরা যেহেতু আগেটা পড়েছো, just go back to the blackboard for this. তাহলে এটা আমরা আগেও পড়েছি, water deprivation test. ভাইয়া বোর্ড দেখা যাচ্ছে না। Oh, sorry, board share করা হয়। How about now? এখন দেখা যাচ্ছে? Clear. তাহলে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্টের মেইন উদ্দেশ্যটা হলো টু ডিফারেন্সিয়েট বিটুইন নাম্বার 1 প্রাইমারি পলিডিপসিয়া, নাম্বার 2 ডায়াবেটিস ইনসিপিডাস। এবং ডায়াবেটিস ইনসিপিডাসের দুইটা পার্ট আছে, সেটাকে ডিফারেন্সিয়েট করা যায়, ক্রেনিয়াল সিডিআই অ্যান্ড এনডিআই, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। বেসিক নর্মাল ফিজিওলজি, নর্মালি কি হবে আমি জাস্ট কোয়েশ্চেন করবো, তোমরা আমাকে আনসার দিবা। আমি যদি একটা মানুষকে ধরো 8 ঘন্টা 10 ঘন্টা ওয়াটার ডিপ্রাইভ করি, তখন ইনিশিয়ালি তার সিরাম অসমোলারিটি কেমন হবে? বেশি হবে দুইটাই। ইনিশিয়ালি লো থাকবে, পরে বাড়বে। মানে ইনিশিয়ালি তো সবার নর্মাল আছে, মানে নর্মালি তো সবার প্লাজমা অসমোলারিটি নর্মাল, বাট যদি ওয়াটার ডিপ্রাইভেশন করি দেন প্লাজমা অসমোলারিটি আস্তে আস্তে বাড়া শুরু করবে এবং ইউরিন অসমোলারিটিও আস্তে আস্তে বাড়া শুরু করবে। এবং এটার মেইন রিজনটা হলো, ইউরিন অসমোলারিটি বাড়ার মেইন রিজনটা হলো এডিএইচ। এডিএইচ লেভেল অনেক বেশি বেড়ে যায়, আমরা রোজা রাখবো আমার এডিএইচ লেভেল অনেক বেশি বেড়ে যাবে, দ্যাটস ওয়াই ইউরিন অসমোলারিটি মে বি অ্যাজ হাই অ্যাজ 1000 to 1200 মিলিঅসমোল। স্পেশালি ধরো 4টা-5টার দিকে, বিকাল 4টা-5টার দিকে যদি পেশাব হয়, এটা অনেক বেশি ঘন হবে, অনেক বেশি লবণাক্ত হবে, ঠিক আছে, because of ADH. This is normal response. একটা পার্সনের যদি প্রাইমারি পলিডিপসিয়া থাকে, তার স্টার্টিং এ কি থাকবে? তার স্টার্টিং এই হলো প্লাজমা অসমোলারিটি কেমন থাকবে? at the beginning লো। তার স্টার্টিং এ ইউরিন অসমোলারিটি কেমন থাকবে? লো, কারণ সবই পানি, তার ব্লাডে অনেক বেশি পানি, এই জন্য তার ইউরিনে পানি বেশি। কিন্তু তাকে যদি আমরা ডিপ্রাইভ করি, ইফ উই ডিপ্রাইভ দ্যাট পারসন, আর তো বডি মেকানিজম সব ঠিক আছে, আস্তে আস্তে তার প্লাজমা অসমোলারিটি বাড়বে না? ঘন হবে না? কারণ কেন ঘন হবে? কারণ তার বডিতে তো পানি নাই, তার বডি থেকে পানি অলওয়েজ লস হয়, বিভিন্ন ওয়েতে লস হয়। একটা ইউরিন দিয়ে লস হবে, প্লাস অব্লিগেটরি কিছু লস এরিয়া আছে, স্টুল আছে, তার রেসপিরেটরি ট্র্যাক্ট দিয়ে লস হয়, তার যে স্কিন আছে সে স্কিন থেকে লস হয়। যেহেতু বিভিন্ন জায়গা থেকে লস হচ্ছে, নট অনলি ইউরিন বাট অন্যান্য জায়গা থেকে, সো তার প্লাজমা অসমোলারিটি বাড়তে থাকবে। এবং প্লাজমা অসমোলারিটি যখন বাড়ে তখন সেটারই ইন্ডিকেশন বা সেটাই হলো মেইন স্টিমুলাস ফর রিলিজ অফ এডিএইচ। এবং সেই এডিএইচটা গিয়ে কি করবে? ইউরিন অসমোলারিটিটা আস্তে আস্তে বাড়াবে। তার মানে প্রাইমারি পলিডিপসিয়া এবং নর্মাল পার্সনের মধ্যে আসলে
ওয়াটার ডিপ্রাইভেশনে খুব বেশি ডিফারেন্স নাই, ডিফারেন্সটা হলো স্টার্টিং পয়েন্টে 0 আওয়ার্সে। 0 আওয়ার্সে দেখা যাবে একদম বিগিনিং এ পেশেন্টের শুধু সবকিছু পানি, শরীরে অনেক বেশি পানি, যেহেতু প্রাইমারি পলিটিক্সে অনেক বেশি পানি খেয়েছে, তাহলে রক্তেও পানি হয়ে গেছে, ইউরিনে অনেক বেশি পানি হয়ে গেছে, দ্যাটস অল। সো এটা খুব ইজি ডিফারেন্সিয়েট করা। তারপরে যাই, ইফ ইটস ডায়াবেটিস ইনসিপিডাস। ডায়াবেটিস ইনসিপিডাস মানে ইদার এডিএইচ ডেফিসিয়েন্সি অর রেজিস্ট্যান্স, আমি এডিএইচটাকে জাস্ট কেটে দিই। তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস পেশেন্টের ইন দ্য বিগিনিং এট 0 আওয়ার্স, শুরুতে আমরা যদি দেখি যেহেতু তার এডিএইচ নাই, তার পলিউরিয়া হচ্ছে, তার ইউরিনারি অসমোলারিটি অবভিয়াসলি, যেহেতু পলিউরিয়া হচ্ছে, অসমোলারিটি ইজ কম। লো। এখন যেহেতু শরীর থেকে পানি বের হয়ে যাচ্ছে, the plasma osmolarity is হাই। high. So beginning এ একটা ডিফারেন্স আমরা পেয়ে যাই। সাথে আমরা যখন পেশেন্টকে ডিপ্রাইভ করলে আমরা জানি যে প্লাজমা অসমোলারিটি আস্তে আস্তে বাড়বে। অবভিয়াসলি যা কাউকে আমরা ডিপ্রাইভ করি না কেন, প্লাজমা অসমোলারিটি বাড়বে। এখন এক্সপেক্টেড রেসপন্স হলো, যদি প্লাজমা অসমোলারিটি বাড়ে, we expect that the ADH will be released and we expect that the urine osmolarity will become higher, কারণ যখনই এডিএইচ রিলিজ হয় সে পানি ধরে রাখে, তখন ইউরিনটা ঘন হয়ে যায়। কিন্তু আমার এখানে এই এক্সপেকটেশনটা ফুলফিল হবে না, আমার এডিএইচ নাই অথবা কাজ করছে না। দ্যাটস ওয়াই প্লাজমা অসমোলারিটি বাড়া সত্ত্বেও ইউরিন অসমোলারিটি উইল স্টিল বি লো। লো। মানে প্লাজমা ঘন হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও তুমি খালি পেশাব করেই যাচ্ছ, করেই যাচ্ছ, করেই যাচ্ছ, প্লাজমা কম, প্লাজমাতে ভলিউম কম, অসমোলারিটি কম, বোথ আর স্টিমুলাস ফর এডিএইচ। যেহেতু এডিএইচ নাই, তুমি পানি ধরে রাখতে পারছো না, সো ইউর ইউরিন অসমোলারিটি ইজ লো ইভেন আফটার ওয়াটার ডিপ্রাইভেশন। এখন এটা ডিফারেন্সিয়াল, যেহেতু ইউরিন অসমোলারিটি লো, it could be either cranial diabetes insipidus or it could be nephrogenic diabetes insipidus. এই দুইটাকে ডিফারেন্সিয়েট করতে গেলে আমরা একটা ড্রাগ দিব। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ড্রাগ? কোন ড্রাগ দিয়ে ডিফারেন্সিয়েট করা যায়? টিডি এভিপি। সো মানে সহজ কথায় সিনথেটিক এডিএইচ, যেটা আর কি দেস অ্যামিনো, দেস আর্জিনিন, ভ্যাসোপ্রেসিন অর সিম্পলি সিনথেটিক এডিএইচ। সো যদি এডিএইচ দেওয়া হয়, যদি ক্রেনিয়ালকে আমি এডিএইচ দেই, তাহলে তার ইউরিনটা কি হয়ে যাবে? if I give ADH or DDAVP, then the urine will become concentrated. আর নেফ্রোজেনিক তো কথা শুনবে না, urine will still be dilute or urine osmolarity will still be low. যখনই তোমার ADH রিলেটেড কোনো ডিসঅর্ডার, তোমার কোনো কোয়েশ্চেন থাকবে, টেক ইউর টাইম, স্লোলি আস্তে আস্তে আনসার দিবা। দ্রুত আনসার দিলে দেখবা মিলাইতে একটু সময় লাগতেছে বা ভুল মিলাই ফেলতেছো। তো যখনই ADH রিলেটেড ডিসঅর্ডার বা SIDH, নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস, প্রাইমারি পলিডিপসিয়া এটসেট্রা থাকবে, টেক ইউর টাইম, think about it very simply and very loudly and then answer the question. কারণ you know the background, এগুলো সবই তোমরা জানো কি হয়, কিন্তু জাস্ট টেক ইউর টাইম, যাতে ভুল না হয়, গোলমাল না হয়। ওকে, তাহলে আমরা ডিফারেন্সিয়েট করতে পারলাম কিভাবে ক্রেনিয়াল এবং নেফ্রোজেনিক আমরা ডায়াগনোসিস করতে পারি, সেটাও দেখলাম। লেটস গো ব্যাক টু আওয়ার ডেভিডসন। তো ডেভিডসনের এগুলো শর্টকাট করে ফেলছে, তবে ডেভিডসনের ভ্যালুগুলো দেওয়া আছে, এখন আমরা একটু ভ্যালুগুলো দেখবো। ঠিক আছে, ইন্টারপ্রিটেশন। So diabetes insipidus is confirmed by a plasma osmolarity more than 300 milliosmol, তার মানে rise in osmolarity, তো সবারই হবে, but urine is still relatively hypotonic. আইডিয়াটা হলো যে আমার তোমার যদি 300 মিলিঅসমোল হয় ইউরিন অসমোলারিটি, সরি সেরাম অসমোলারিটি, ইউরিন অসমোলারিটি হবে কত জানো? ইউরিন উইল বি লাইক 1200 or 1100 milliosmol. এটা হলো এক্সপেক্টেড, যে কারো সেরামে যদি অসমোলারিটি হয় 300, ইউরিন অলমোস্ট 4 গুণ বাড়বে, 1200 বা 1100 হবে। কিন্তু এখানে ইউরিন 4 গুণ বাড়ে নাই, সো লেস দেন 600, মানে ইউরিন স্টিল রিলেটিভলি হাইপোটনিক অর হাইপোঅসমোলার, ইউরিন অসমোলারিটি বাড়ে নাই। এখন আমি বাড়ানোর ট্রাই করব বাই গিভিং দ্য ডিডিএভিপি, এবং ডিডিএভিপি দিলে যদি বাড়ে অ্যাটলিস্ট 50% বাড়ে, তাহলে আমি বলবো এটা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। ফর এক্সাম্পল কারো যদি থাকে ধরো 500,
ইউরিন অসমোলারিটি, এবং তাকে আমি DDIPB দিলাম, তার ধরো আরো 300 বাড়লো, তার হয়ে গেল 800, then that is more than 50% increase, কারণ 500 50% হলো 250 বেশি বাড়ছে, so that is the diagnostic of cranial diabetes insipidus. আর nephrogenic মানে হলো urine always hypoosmolar. Our primary polyps আমরা পড়ে ফেলছি at the start of the test, the osmolality is low. So treatment, বুদ্ধি করে বলো, ট্রিটমেন্ট কি দিবা যদি cranial diabetes insipidus হয়? How do you manage? Just give DDAPP. আর যদি নেফ্রোজেনিক হয় তাহলে যেখানে রেজিস্ট্যান্স হচ্ছে সেইখানে আমি কিছুটা ট্রাই করতে পারি বাই গিভিং সাম ড্রাগস, ইউজুয়ালি থায়াজাইড ডায়োটিক্স দেওয়া হয়, ইভেন অ্যানাসিডস। ঠিক আছে, বলা হয় যে এই ডায়োটিক্স গুলা দিলে পেশেন্টের অন্যান্য মেকানিজমে ইউরিনটা কনসেন্ট্রেটেড হয়। মানে থায়াজাইড ডায়োটিক্স দিলে যেটা হয় যে রাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, ডিউ টু দ্য অ্যাক্টিভেশন অফ দ্য রাস সিস্টেম তার ইউরিনটা কনসেন্ট্রেশন ক্যাপাসিটি বেড়ে যায়, ইউরিনটা একটু ঘন হয়। NSAID এর ভূমিকাটা কি? NSAID একটা সিমিলার রোল প্লে করে, এটা এক্সাক্ট মেকানিজমটা আমার খেয়াল নাই, আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট মেকানিজম, এটা ডেভিডসন দেয় নাই। ক্রেনিওফ্যারেঞ্জিওমা যদি কখনো হয়, তার যদি কখনো ডিসক্রিপশন চায়, দেখবা এটা একটা মিক্স টিউমার, তার মানে সলিড কম্পোনেন্ট থাকবে এবং সাথে এখানে ক্যাভিটি নামে সিস্টিক কম্পোনেন্ট থাকবে, এই শব্দটা মনে রাখতে হবে। ইটস এ টিউমার অর ইটস এ ম্যালফরমেশন হুইচ হ্যাজ বোথ solid and cystic component, usually infracellular or supracellular. ইনফ্রাসেলার। চিন্তা করো আবার, Supracellular. সুপ্রাসেলার, কিন্তু তার যে ভিজুয়াল ডিফেক্ট হবে, ডিফেক্টটা কোন দিকে হবে? বাইটেম্পোরাল হেমিওনেপিয়া যেটা হয়, বাইটেম্পোরাল ইনফিরিয়র কোয়াড্রান্টানোপিয়া। আর এখান থেকে ব্যাকগ্রাউন্ডে একটা কোয়েশ্চেন করবে যে এটা কিসের ডেরিভেটিভ? Craniopharyngioma কিসের malformation? It's a malformation arising from a pouch. What pouch? Rathke's pouch. And Rathke's pouch is a surface ectodermal derivative. তো এখানে দেখি ব্রেনের স্ট্রাকচার গুলো সব আইডেন্টিফাই করতে পারো কিনা। This is the frontal lobe. This is the frontal lobe, parietal, and then parietal, and then this is the occipital lobe. What is that? Corpus callosum. What is that? This is midbrain. This is midbrain. This is midbrain. This is pons. This is medulla, cerebellum. এটা হলো fourth ventricle. আর এটা কি যে ডাকটা? This is cerebral aqueduct. আর পিছনে যে গোল্লা গোল্লা দেখা যাচ্ছে, those are colliculus. এটা হলো superior colliculus, এটা হলো inferior colliculus. Okay, আর এটা probably pineal gland। এখানে এখানে MRI তে দেখা যাচ্ছে মেইনলি, কিন্তু দেখো মেইনলি সুপ্রাসেলার এক্সটেনশন হয় বেশি, ইনফ্রাসেলারও থাকে বাট মেইনলি সুপ্রাসেলার এক্সটেনশন। অ্যাক্রোমেগালি। সো অ্যাক্রোমেগালি যে ছবিটা আছে, ছবিটা আমাদের জন্য মোর দ্যান এনাফ। আমরা এটা পড়েছি ব্যাকগ্রাউন্ডটা। একটা পেশেন্ট আসলো সাসপেক্টেড অফ অ্যাক্রোমেগালি, হোয়াট ইজ দ্য ফার্স্ট টেস্ট? লেভেল অফ IGF। ইউজুয়ালি IGF লেভেল কেমন হবে? হাই। অ্যাক্রোমেগালি মানে হলো হাই IGF লেভেল। সেকেন্ড টেস্ট টু কনফার্ম দ্য ডায়াগনোসিস, আমি কি করব? পজিটিভিটি প্লাস গ্রোথ হরমোন লেভেল। ইউজুয়ালি আমরা যখন গ্লুকোজ লোড দেই, পেশেন্টকে সুগার খাওয়াই এবং হাইপারগ্লাইসেমিয়া হয়, তখন গ্রোথ হরমোন লেভেল কি হবে? ইউজুয়াল রেসপন্স নরমালি আমি নরমাল বাড়বে। চিন্তা করো নরমাল পার্সনদের ক্ষেত্রে আমি গ্লুকোজ খেলাম 75 গ্রাম গ্লুকোজ খেলাম, গ্রোথ হরমোন কমবে।
গ্রোথ হরমোন কখন বাড়ে? ইফ আই গিভ এ পেশেন্ট ইনসুলিন দিলে হবে হাইপো হাইপোগ্লাইসেমিয়া হাইপো তখন হলে বাড়বে Hypoglycemia হলো গ্রোথ হরমোন, Growth hormone. তখন বাড়বে হলো কর্টিসল। আর যখন আমি Then গ্লুকোজ দিব দেন ইট কজেস কমবে। hyperglycemia and that leads to a decrease in growth hormone. Normal persons, normal response. কিন্তু যাদের acromegaly that the body response normal নাই, তো তখন গ্লুকোজ দেওয়ার পর কমবে তো নাই, even sometimes it paradoxically rises, বাড়তে থাকবে। বাড়বে। তাহলে acromegaly পেশেন্টের বয়স ধরো 45 বছর, তোমার কাছে আসছে, he wants to have a checkup. What checkup should you do? Most importantly, colonoscopy. So any patient with acromegaly বয়স যদি 40 plus হয়, go for this colonoscopy because there is high risk of colon cancer. ঠিক আছে, বাকিগুলো তোমরা জানো, আমি এটার ভিতরে খুব বেশি যাব না। Now let's talk about the treatment. Where is the treatment? এখানে একটা বক্স আছে, yes. Drugs. Where is this one? Yes. তাহলে acromegaly patient, তুমি পিটুইটারি একটা অ্যাডেনোমা পেয়েছো, then what is the best treatment for this? ওই যে ট্রান্সস্পাইনাল Transsphenoidal resection. Same for Cushing disease, transsphenoidal resection. Same for craniopharyngioma, transsphenoidal resection. তবে acromegaly transsphenoidal resection করার পরও যদি residual disease থেকে যায়, then I will start with somato analog, such as somato analog এর একটা নাম বলো। octreotide। আর একটা অ্যাডিশনাল ড্রাগ আমরা দিতে পারি, গ্রোথ হরমোন রিসেপ্টর ব্লকার, এটা একটা নাম হলো pegvisomant। ঠিক আছে, ওকে। সো এইখানে আমরা উল্টা দিক থেকে আসছি, যেহেতু একটু উল্টা হচ্ছে, বাট নো প্রবলেম। So presenting problems in hypothalamic and pituitary disease, hypopituitarism. তো এখানে একটা বক্স আছে, কজ অফ anterior pituitary hormone deficiency। আইডিয়াটা হলো যে পিটুইটারি গ্ল্যান্ডে যদি কখনো টিউমার হয়, মোস্ট অফ দ্য টিউমার আর নন ফাংশনিং। সো পিটুইটারি গ্ল্যান্ডে যদি একটা নন ফাংশনিং টিউমার হয়, সেই টিউমার কি করবে, নর্মাল যে সেলগুলো আছে সেই সেলগুলোকে সাপ্রেস করবে। এই সাপ্রেশন বা এই ডিস্ট্রাকশন হতে পারে কমপ্লিট ডিস্ট্রাকশন অফ অল সেল, যত ধরনের পিটুইটারি সেল আছে সব নর্মাল সেল নষ্ট হয়ে যাবে, অথবা পার্শিয়ালি ডিস্ট্রাকশন হতে পারে। তার মানে দেয়ার কুড বি এ প্যান হাইপোপিটুইটারিজম অর দেয়ার কুড বি পার্শিয়াল হাইপোপিটুইটারিজম। আমরা যদি একটা পেইন্টে যাই তাহলে আমাদের সুবিধা হবে। Let's get to a paint. Let's get to a new one. Don't save. Okay. সো এখানে কিছু ব্যাকগ্রাউন্ড ফিজিওলজি দু এক লাইন আমরা প্র্যাকটিস করব, সুবিধা হবে আমাদের। সো পিটুইটারি গ্ল্যান্ড মেইনলি অ্যান্টেরিয়র পিটুইটারিতে বেশি ইনভলভ হয়, তো সেটা আমরা চিন্তা করি। সো অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে কি কি হরমোন রিলিজ হয় আমাকে বলতে থাকো তোমরা। প্রোল্যাকটিন, গ্রোথ হরমোন, ফোলিকুলার গ্রোথ হরমোন, লুটিনাল হরমোন। আচ্ছা, একটু আস্তে 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 আস্তে। প্রোল্যাকটিন, ফাইন। গ্রোথ হরমোন, ফাইন। Then go for FSH, good. LH, good. ACTH, TSH, fantastic. তাহলে এগুলো হলো অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন। সো ইউজুয়ালি আমরা বললাম যে পিটুইটারি গ্ল্যান্ডে, ইফ দিস ইজ দ্য পিটুইটারি গ্ল্যান্ড, যদি কখনো টিউমার হয়, এই টিউমারটা বেশিরভাগ ক্ষেত্রে হলো নন ফাংশনিং টিউমার। তখন এই সেলগুলাকে, এই যে সেলস দ্যাট প্রডিউস দোজ হরমোনস, এই সেলগুলাকে তারা পার্শিয়ালি আর কমপ্লিটলি ডিস্ট্রয় করবে। ফর এক্সাম্পল, যদি কখনো প্রোল্যাকটিন ডেফিসিয়েন্সি হয় এবং পেশেন্ট হয় প্রেগনেন্ট পারসন, তখন তার কি প্রবলেম দেখা দিবে? প্রেগনেন্ট এন্ড ডেলিভারি হলো তার, এবং তার প্রোল্যাকটিন ডেফিসিয়েন্সি হয়ে গেছে, ব্রেস্ট ফিডিং হবে না। সো ফেইলিওর টু ব্রেস্ট ফিড, গুড। গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি হলো তার কি হবে? ডরফিজম ডোয়ার্ফিজম হবে, ইয়েস। ফর এক্সাম্পল, একটা ক্লাসিক
ক্লিয়ার লেভিল অয়েল ক্লাসিক বিশ্ব সেরা প্লেয়ার, তার গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি ছিল লায়নেল Messi. Messi. He had growth hormone deficiency and that led to his dwarfism. FSH যদি deficiency হয় বা alleged deficiency, এটা more important. So FSH alleged সাধারণত combined deficiency হয়, তাহলে ছেলেদের ক্ষেত্রে হবে hypogonadism, মেয়েদের ক্ষেত্রেও হবে hypogonadism যদি ধরো পিউবার্টির আগে ডেফিসিয়েন্সি হয়, আর পিউবার্টির পরে ডেফিসিয়েন্সি হলে সেখানেও তোমার ইন মেল পারসন তাদের হাইপো অ্যান্ড্রোজেনিজমের ফিচার দেখা যাবে। হাইপো অ্যান্ড্রোজেনিজমের ফিচার কি? পেশেন্টের বডিতে ফ্যাট বাড়বে, গাইনোকোমাস্টিয়া হবে, তার ইরেকটাল ডিসফাংশন হবে। আর ফিমেলে যদি হাইপোগোনাডিজম হয়, তার মেইন ম্যানিফেস্টেশন ইন এ ফিমেল, the main manifestation is amenorrhea. Yes, amenorrhea plus weak bones, bones গুলো উইক হয়ে যাবে। আর মেলের ক্ষেত্রে মানে অ্যাডাল্ট মেলের ক্ষেত্রে মোস্ট কমন ফিচার হলো ইরেকটাইল ডিসফাংশন and gynecomastia. ACTH deficiency, তখন আমরা কি দেখব? The patient will have adrenal insufficiency, mainly cortisol deficiency হবে, এবং cortisol deficiency হলে আমরা জানি সেটা অ্যাডিসন, এটাকে অ্যাডিসন ডিজিজ না বললে ভালো। অ্যাডিসন ডিজিজ মানে হলো মেইনলি প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিয়ার। যখন ACTH ডেফিসিয়েন্সি হয় তখন সেটা কি ধরনের অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিয়ার? প্রাইমারি অর সেকেন্ডারি? সেকেন্ডারি। যেহেতু এখানে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ডে প্রবলেম ছিল না, প্রবলেম হলো পিটুইটারিতে, সো পিটুইটারি থেকে যেহেতু ACTH আসতেছে না, দ্যাটস ওয়াই অ্যাড্রেনাল গ্ল্যান্ডের কাজ করছে না, এটাকে আমরা বলবো সেকেন্ডারি অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এবং এখানে মেইনলি কর্টিসল ডেফিসিয়েন্সি থাকবে, ফলে সুগার লেভেল কেমন হবে? কমে যাবে। কমে যাবে। ব্লাড প্রেশার কেমন হবে? কমে যাবে। কমে যাবে। এবং সোডিয়ামও কমে যাবে। ঠিক আছে, পটাশিয়াম বাড়বে। পটাশিয়াম কিছুটা বাড়বে, তবে পটাশিয়াম বেশি বাড়ে, এখানে অত বেশি বাড়বে না। পটাশিয়াম বেশি বাড়ে কখন? যদি সেটা অ্যাডিসন ডিজিজ হয়। এখানে পটাশিয়াম অত বেশি চেঞ্জ হয় না, বাড়তে পারে কিছুটা, বাট নট দ্যাট মাচ। বাট এডিসন ডিজিজ হলে কিন্তু পটাশিয়াম অনেক বেশি বাড়বে, বিকজ ইন এডিসন ডিজিজ মানে হলো ইউ হ্যাভ ডেফিসিয়েন্সি অফ বোথ অ্যালডো অ্যান্ড ডেফিসিয়েন্সি অফ কর্টিসল, তাই না? এবং অ্যালডো ডেফিসিয়েন্সির সবচেয়ে ক্লাসিক ফিচার হলো ইউ উইল হ্যাভ hyperkalemia হাইপোনেট্রিমিয়া and also hyponatremia. Hyponatremia cortisol deficiency তো হতে পারে, বাট অ্যালডোর জন্য যদি বলো স্পেসিফিক, দেন অ্যালডো যদি কমে যায় তাহলে হবে hyperkalemia due to deficiency of এফডিএতে হাইপারকালেমিয়া দেবো। হ্যাঁ, ইয়েস, মোস্ট স্পেসিফিক ফাইন্ডিং hyperkalemia। যদি aldosterone deficiency হয়, অ্যাডিসন ডিজিজ হয়, মোস্ট স্পেসিফিক ফাইন্ডিং হলো hyperkalemia। TSH deficiency হয়, the patient will have all the features of hypothyroidism. So যদি কখনো তোমাকে কোনো একটা ক্লিনিক্যাল কেস দেয়, যে কেসটা এরকম, patient comes to you with headache plus the patient has deficiency of or decreased level of TSH, decreased level of FSH, decreased level of LH, normal level of growth hormone, normal level of ACTH. What do you think the diagnosis is? What's the diagnosis? হাইপোগোনাডিজম তো আছে, সাথে মেল না ফিমেল? মেল, ধরো মেইলই বললাম। ডায়াগনোসিস কি বলো? হেডেক আছে। হেডেক মিন্স হোয়াট? ব্রেইনে কিছু একটা আছে, তাই না? কি আছে? সিম্পল। হেডেক মিন্স the patient has a tumor. এটা কি ফাংশনিং টিউমার আর নন ফাংশনিং টিউমার? দেখো হরমোন লেভেল কি হচ্ছে? কমতেছে। ফাংশনিং টিউমার। কোনটা কি বাড়ছে? কোনটা কিন্তু বাড়ে নাই। খেয়াল করো, এনি হরমোন ইনক্রিজ, কোন হরমোন কি বেড়ে গেছে? নো। তাহলে ইজ ইট এ ফাংশনিং টিউমার আর নন ফাংশনিং টিউমার? নন ফাংশনিং pituitary টিউমার, কম্প্রেসিং, এবং এটা বড় হয়ে গেছে। এটা কম্প্রেস করছে কোথায়? কম্প্রেসিং দ্য থাইরয়েড কম্প্রেসিং দ্য গনাডোট্রপ। আরো যদি বড় হয় তখন সে গ্রোথ হরমোনের সেলগুলোকে কম্প্রেস করবে, সে এসিটিএস সেলগুলোকেও কম্প্রেস করবে। এখন এত বড় হয় নাই, দ্যাটস ওয়াই তুমি কি দেখছো? তুমি পার্শিয়াল পিটুইটারি
ইনসাফিসিয়েন্সি অর পার্শিয়াল হাইপোপিটুইটারিজম দেখছো, ঠিক আছে? ক্লিয়ার কিনা এই জিনিসটা, এই কনসেপ্টটা? If you have deficiency of multiple hormones from the pituitary gland, think about a non-functioning pituitary tumor. আর যখন সবগুলো ডেফিসিয়েন্সি থাকবে তুমি আরো শিওর হয়ে যাবে যে এটা একটা নন ফাংশনিং টিউমার এবং এটা খুবই বড় একটা সাইজের টিউমার, কারণ সবাইকে সে একদম চুপ করায় দিছে, সাপ্রেস করে দিছে বাই কম্প্রেসিং ওভার দ্যাম। এখন যদি আমি এই কেসটাকে সাজায় একটু অন্যভাবে দেই, সেম পেশেন্ট আমি যদি ডিফারেন্ট করে দেই, আমি বললাম যে পেশেন্টের এইরকম ফিচার আছে, সাথে প্লাস দ্য প্রোল্যাক্টিন লেভেল ইজ হাই। ফাংশনিং। ভাই সরি কারেন্ট চলে গিয়েছিল ভাই, ডায়াগনোসিসটা কি ছিল? ওটা ছিল তোমার নন ফাংশনিং পিটুইটারি টিউমার আগেরটা। নন ফাংশনিং কেন? নন ফাংশনিং কেন? কারণ আগের বার কিন্তু আমি কোনো হরমোন বেড়েছি কিনা আমি এরকম কোনো ইন্ডিকেশন দেই নাই। দেখো আগের বার কি বলেছি, দুইটা হরমোন ছিল নর্মাল আর বাকি তিনটা হরমোন ছিল লো। দোজ আর লো এন্ড দিস ইজ নর্মাল। তাহলে কোনো হরমোন কি বেড়ে গেছে? না। সো বেড়ে যায় নাই, তার মানে কোনো মানে যেখানে যে টিউমারটা আছে, আমি ধরে নিচ্ছি টিউমার আছে বিকজ দ্য পেশেন্ট হ্যাজ হেডেক, এবং টিউমার থাকলে এটা কাজ করতে পারে অথবা আকাম করতে পারে, সে কোনো কাজ করতেছে না। যদি কাজ করতো তাহলে কোনো একটা হরমোন Functioning লেভেল হতো। নিশ্চয়ই বাড়তো, ফাংশনিং হতো। ফাংশন মানে ইনক্রিজ লেভেল অফ হরমোন, বাট যেহেতু এখানে কোনোটা বাড়ে নাই, দ্যাট মিনস দিস ইজ নন ফাংশনিং টিউমার। এখন আমি Thank যদি you, ভাই। এখানে এটাকে চেঞ্জ করে দিই, আমি যদি কোনো একটা হরমোন লেভেলকে বলি, যে ধরো ফর এক্সাম্পল বললাম যে এখানে হয় ইদার প্রোল্যাক্টিন বেশি, অথবা আমি বললাম যে এখানে গ্রোথ হরমোন বেশি, যে কোনো একটা হরমোন লেভেল যদি বাড়ায় দেই, বাকিগুলাকে কমায় দেই, তখন আমার ডায়াগনোসিস কি হবে? ফাংশনিং Functioning টিউমার। এবং তখন অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য টিউমার অর অ্যাকর্ডিং টু দ্য নেম অফ দ্য সাবস্টেন্স আমি চেঞ্জ করবো। যেমন প্রোল্যাক্টিন যদি সিক্রেটিং হয় তখন আমি বলবো প্রোল্যাক্টিনোমা। গ্রোথ হরমোন সিক্রেট করলে আমরা বলবো যে অ্যাক্রোমেগালি, সিম্পলি অ্যাক্রোমেগালি, পিটুইটারি ম্যাক্রোডোনোমা secreting growth hormone that you can call acromegaly, no problem. Similarly, তুমি বলতে পারো যদি TSH বেশি রিলিজ হয় তাহলে এটাকে বলে থাইরোট্রপ অ্যাডেনোমা। তারপরে যদি FSH বেশি রিলিজ হয়, হ্যাঁ, some things like that. Okay, এখন আমরা ব্যাক করি ডেভিডসনে কি বলেছে, কজ অফ অ্যান্টেরিয়র পিটুইটারি হরমোন ডেফিসিয়েন্সি। তাহলে পিটুইটারি টিউমার প্রথমেই বলেছে, পিটুইটারি টিউমার কি ধরনের টিউমার? ফাংশনিং অর নন ফাংশনিং? প্রথম যেটা বলেছে নন ফাংশনিং। নন ফাংশনিং ইউজুয়ালি পিটুইটারি টিউমার কম্প্রেসিং ওভার দ্য নর্মাল টিস্যু। আবার যদি পিটুইটারি অ্যাডেনোমা হয়, ফাংশনিং অ্যাডেনোমা হয়, তখনও সে কম্প্রেস করতে পারে। ক্র্যানিওফ্যারিঞ্জিওমা ইয়েস, বাকিগুলা খুবই রেয়ার, আমার মনে হয় না যে মুখস্থ করার দরকার আছে। তবে লাস্টের যেটা আছে এই পয়েন্টটা আমি বলেছিলাম, কাদের হয় এটা? পিটুইটারি হ্যামারেজ এন্ড অ্যাপোপ্লেক্সি। হুইচ টাইপ অফ পেশেন্ট পিটুইটারি গ্ল্যান্ডে ব্লিডিং হয়? Postpartum. Postpartum. Sheehan syndrome. Yes, this is known as the classic Sheehan syndrome. যে পেশেন্ট হলো পোস্টপার্টাম, তাদের পিপিএইচ ছিল অনেক বেশি, পিপিএইচ হয়েছে, অনেক বেশি ব্লিডিং হয়েছে, সাডেনলি পিটুইটারি গ্ল্যান্ডে ইসকেমিয়া হয়ে ইনফার্ক্ট হয়েছে, ইনফার্ক্ট হওয়ার পরে সেখানে সেকেন্ডারি ব্লিডিং হয়েছে, and that has led to deficiency of all pituitary hormones সাধারণত। এবং এই পেশেন্টগুলোর কমনেস্ট ম্যানিফেস্টেশন হলো inability to breastfeed due to deficiency of prolactin. আর additionally তাদের নেক্সট কমন যেটা ফিচার ডেভেলপ করে, ফিচার্স অফ হাইপোথাইরয়েডিজম, নেক্সট ইম্পর্টেন্ট ফিচার, ওয়েট গেইন হয়। নেক্সট হলো ফিচার্স অফ হাইপোঅ্যাড্রেনালিজম অর অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিওর। তার মানে তাদের বিপি কেমন থাকবে? লো বিপি থাকবে, লো বিপি অ্যান্ড লো সুগার। দেখি বলো, কালম্যান সিনড্রোমের একটা টিপিক্যাল কেসের নাম বলো, পেশেন্টের ম্যানিফেস্টেশন কেমন হবে? অ্যানোসমিয়া থাকবে, আরেকটা ক্লাসিক ক্লিনিক্যাল উইথ আনডিসেন্ডেড টেস্টিস, হাইপোগোনাডিজম আর আনডিসেন্ডেড টেস্টিস থাকবে, খুব ইম্পর্টেন্ট। এক্সেসিভ এক্সারসাইজ, স্পেশালি কাদের ক্ষেত্রে এক্সেসিভ এক্সারসাইজ পিটুইটারি ইনসাফিসিয়েন্সি বেশি করে, মেল অর ফিমেল? Especially in female. Female athlete coming to you with amenorrhea, think about excessive exercise. মেলেও হতে পারে, but more in female, এবং পরীক্ষাতে more in female.
ঠিক আছে, বাকিগুলো তো খুবই সিম্পল। ওই পোস্টপার্টাম নেক্রোসিস একই জিনিস বলেছি অলরেডি, পিউটারি অ্যাপোপ্লেক্সি হয়ে আসলে পোস্টপার্টাম নেক্রোসিস হয়ে ওখানে ব্লিডিং হয়। সো দ্যাট ইজ দ্য সেম থিং, সিচুয়েশন ডিফারেন্ট। আর বাকিগুলো তো সিম্পল, তোমার ব্রেন কেটে গেল, ভেঙে গেল, ছিঁড়ে গেল, দ্যাট উইল কজ পিউটারি ইনসাফিসিয়েন্সি। এরপরে এটা আমরা বিভিন্ন ভাবে পড়ে ফেলেছি, নাও ভাই জাস্ট এই বক্সটা খুব উল্টাপাল্টা লাগে। এই বক্সটা হলো উল্টাপাল্টা কেন লাগে আমি বলি, কারণ হলো ডেভিডসন অনেক জায়গায় ঝাপসা, বুঝছো না? ডেভিডসন ইজ নট ক্লিয়ার, ইটস নট এ ক্লিয়ার বুক বিকজ এটা থেকে কোশ্চেনও আসে আর উল্টাপাল্টা পুরা। হ্যাঁ, সো ম্যাক্রো অ্যাডেনোমা ভার্সেস ম্যাক্রো অ্যাডেনোমা। সো যখনই একটা পেশেন্টের ম্যাক্রো অ্যাডেনোমা থাকে তখন দেখা যায় তার কম্প্রেসিভ সিমটম গুলা বেশি হয়। দেয়ার কুড বি কম্প্রেসিভ সিমটম, দেয়ার কুড বি ফিচার্স অফ হাইপোপিটুটারিজম। ইউজুয়ালি মাইক্রোতে হাইপোপিটুটারিজম হয় না, কিন্তু ম্যাক্রোতে হাইপোপিটুটারিজম হতে পারে। আমি বললাম না যে যখনই ম্যাক্রোডেনোমা নন ফাংশনিং হবে, ইভেন ফাংশনিং হওয়ার পরও যদি সাইজে বড় হয় 1 সেন্টিমিটার বেশি, এতে ম্যাক্রো, then it can compress over the normal cell, and depending on the size of the tissue and location of the abnormal tissue সেটা বিভিন্ন হরমোন ডেফিসিয়েন্সি করতে পারে। ফর এক্সাম্পল যদি গ্রোথ হরমোন ডেফিসিয়েন্সি করে কি হবে, LH FSH deficiency করলে কি হবে, ACTH deficiency, TSH deficiency, and even in very large occasions or rare occasions vasopressin deficiency. So macroadenoma বা big tumor can lead to hypopituitarism due to compression, number 1. Number 2, hormone excess or hormone producing tumor. এখন hormone producing tumor গুলা usually হলো macroadenoma, but এরা তো সাইজে বড় হতে পারে। So hormone producing tumor can be either microadenoma or it can be macroadenoma. যখন macroadenoma হবে obviously তার হরমোনের লেভেলটা বেশি বাড়বে, এবং ডিপেন্ডিং অন দ্য টাইপ অফ হরমোন যদি বলি নাম্বার 1 কজ, মোস্ট কমন কজ কোনটা? মোস্ট কমন কজ ইজ prolactinoma, যেটা বলে prolactinoma. This is the most common type of pituitary tumor. Next হলো acromegaly, which is a growth hormone secreting tumor. Next ACTH secreting tumor, সেটাকে বলবো আমরা কুশিং ডিজিজ। ঠিক আছে, তো এইগুলোর ফিচার আমরা জানি। এই জন্য কিন্তু এই তীর চিহ্নগুলা ম্যাক্রো থেকেও এসেছে, মাইক্রো থেকেও এসেছে। বিকজ হরমোন প্রডিউসিং টিউমার ক্যান বি স্মল ইন সাইজ, তখন আমরা সেটাকে বলবো মাইক্রোঅ্যাডেনোমা। দে ক্যান অলসো বি বিগ ইন সাইজ, তখন আমরা সেটাকে বলবো ম্যাক্রোঅ্যাডেনোমা। এবং এই হরমোন প্রডিউসিং টিউমার গুলো যদি অনেক বেশি বড় হয়ে যায়, ধরো 1 সেন্টিমিটার থেকে অনেক বেশি বড় হয়ে গেল, দেন সেগুলা যে হরমোন তৈরি করছে সেটা তো বাড়বেই, কিন্তু অন্যান্য হরমোন প্রডিউসিং সেল গুলাকে কম্প্রেস করবে, ফলে তখন হাইপোপিটুটারিজম দেখা দেবে। সেটা হতে পারে পার্শিয়াল, হতে পারে কমপ্লিট। কমপ্লিট বললে সেটাকে আমরা বলবো প্যান হাইপোপিটুটারিজম, প্যান হাইপোপিট। ঠিক আছে, এখন যদি ম্যাক্রোঅ্যাডেনোমা হয় তার কিছু লোকাল কমপ্লিকেশন আছে। যখনই বললাম যে একটা পেশেন্টের হেডেক, থিঙ্ক অ্যাবাউট ম্যাক্রোঅ্যাডেনোমা। ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট, ইউজুয়ালি পিটুইটারি টিউমারে যে ডিফেক্ট হবে সেটাকে আমরা বলবো বাইটেম্পোরাল, বলো বাইটেম্পোরাল সুপিরিয়র superior quadranopia quadrantanopia or quadranopia, no problem. Quadrantanopia, ওরে বাবা কঠিন শব্দ। আচ্ছা, আর কি, আমি এটা পরে আসতেছি। ডিপ্লোপিয়া, যদি ক্যাভানাস সাইনাস সাইডে থাকে, এই সাইডে ক্যাভানাস সাইনাস থাকে, সো ক্যাভানাস সাইনাসের ভিতরে আমরা জানি যে ক্রেনিয়াল নার্ভ 6 থাকে, 3 4 হ্যাঁ 3 থাকে, 4 থাকে, সো দেন ডিপ্লোপিয়া হতে পারে। এবং অনেক সময় দেখা যায় অ্যাকিউটলি এটার ভিতরে যে কোনো টিউমার সেন্টারে ইনফ্রাকশন হতে পারে, তখন পিটুইটারি অ্যাপোপ্লেক্সি হবে। ডিসকানেকশন হাইপারপ্রোলেক্টিনেমিয়া হলো যদি অ্যাপোপ্লেক্সি মানে কি? অ্যাপোপ্লেক্সি, অ্যাপোপ্লেক্সি মানে ইনফ্রাকশন, ইনফ্রাকশন হয়ে ব্লিডিং, ইনফ্রাকশন ফলোড বাই ব্লিডিং, দ্যাট ইজ অ্যাপোপ্লেক্সি, মানে as far as I know. ডিসকানেকশন হাইপারপ্রোল্যাক্টিনেমিয়া, এটার মানে হলো ইউজুয়ালি এটা যদি হয় হাইপোথ্যালামাস আর এটা যদি হয় পিটুইটারি গ্ল্যান্ড, হাইপোথ্যালামাস থেকে অলওয়েজ একটা জিনিস রিলিজ হয়, দ্যাট ইজ নোন অ্যাজ ডোপামিন। পিটুইটারি থেকে রিলিজ হয় প্রোল্যাকটিন। ডোপামিন প্রোল্যাকটিনকে সবসময় নেগেটিভ অর সাপ্রেশন করবে। কিন্তু এখন আমার যদি এরকম হয় যে একটা টিউমার তৈরি হলো, ধরো নন ফাংশনিং হোক ফাংশনিং হোক, টিউমারটা এমন জায়গায় হচ্ছে সে আস্তে আস্তে বড় হতে 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 হতে
এই যে সেলগুলা বা যে রাস্তা দিয়ে ডোপামিনটা এখানে এসে প্রোল্যাকটিনকে ইনহিবিট করতো, সেই রাস্তাটা, সেই কানেকশনটা আমার লস হয়েছে, ডিসকানেক্ট হয়ে গেছে। এই জায়গাটাতে টিউমার সেলগুলো এসে রাস্তা বন্ধ করে দিয়েছে, ডোপামিন ক্যানট কাম। তখন প্রোল্যাকটিনের সাপ্রেশন থাকবে না, সো দ্য পেশেন্ট উইল হ্যাভ hyperprolactinemia, that is known as the disconnection hyperprolactinemia. আমরা অন্য জায়গায় পড়ি hyperprolactinemia can also be due to dopamine antagonism such as some drugs. কিছু ড্রাগস এর নাম বলো তো যেগুলা এই ব্রোমোক্রিপ্টিন হলো ডোপামিন অ্যাগনিস্ট, ঠিক আছে? ব্রোমোক্রিপ্টিন, ক্যাবারগোলিন, পারগোলাইড, ড্রোপিনিরল, প্রামিপেক্সল, এটসেট্রা এটসেট্রা, দোজ আর ডোপামিন অ্যাগনিস্ট। নো, ডোপামিন অ্যান্টাগনিস্ট একটা অ্যান্টিমিটিক আছে, কোনটা? ডম্পেরিডন। Domperidone, yes, domperidone and metoclopramide. আমি তো এক পেশেন্টকে ডম্পেরিডন একটু হায়ার ডোজে দিছিলাম, লাইক 2 করে দিছিলাম, ফিমেল পেশেন্ট। তারপরে তো বললো স্যার তোমার সমস্যা হচ্ছে, তো সেটা আমাকে আর আমাকে দেখায় না সে, যে কি ড্রাগ দিলা, কি সমস্যা করতেছে, কি ডাক্তার। ঠিক আছে, আমি একটু হাই ডোজে দিয়ে দিছিলাম, মানে 2+2+2। ইউজুয়ালি কোনো প্রবলেম হয় না, কেন জানো? কারণ ইউজুয়ালি বেশিরভাগ পেশেন্টই 2+2+2 দিলে দেখা যায় সকালে একবার খেলো আর রাতে একবার খেলো, সো 4টা ট্যাবলেট খায় না। কিন্তু ওই পেশেন্ট মানে খুবই সিনসিয়ার ছিল, সে সবগুলা খেয়েছে এবং তার সিস্টেমটা খুবই সেন্সিটিভ ছিল। বেশিরভাগ ক্ষেত্রেই ডম্পেরিডন এই ডোজে দিলে কোনো সমস্যা হয় না, কিন্তু তার হয়েছে, she developed hyperprolactinemia. So whenever you're prescribing domperidone in female patient, always prescribe 10 milligram 1+1+1. Don't go up. ঠিক আছে, that is experience. আমার মনে হয় এখন এইখানে এই যে সিচুয়েশনটা ছিল, I think this box should be clear now. এখান থেকে কোশ্চেন কিভাবে আসতে পারে? ও, এখান থেকে যে কোয়েশ্চেন আসবে সেটা হলো নাম্বার 1 সিচুয়েশন। সিচুয়েশন দিয়ে তোমাকে কোয়েশ্চেন করবে। কি সিচুয়েশন? যে পেশেন্টকে যদি বলে, তোমার যদি সিচুয়েশন দেয় যে হাইপোপিটুইটারিজমের ফিচার আছে, সাথে হরমোন এক্সেস আছে, দেন ইজ ইট এ ম্যাক্রো অ্যাডেনোমা অর এ মাইক্রো অ্যাডেনোমা? ম্যাক্রো। ম্যাক্রো। সো এটা হলো নাম্বার 1 সিচুয়েশন। নাম্বার 2 সিচুয়েশন, ম্যাক্রো অ্যাডেনোমা দিয়ে তার এই যে লোকাল কমপ্লিকেশন গুলো আছে সেখান থেকে জিজ্ঞেস করবে যে একটা পেশেন্ট এরকম ম্যাক্রো অ্যাডেনোমা আছে, তার হেডেক হচ্ছে, তার এরকম হরমোন এক্সেস ডেফিসিয়েন্সি আছে, হোয়াট কাইন্ড অফ ভিজুয়াল ফিল্ড ডিফেক্ট would you expect in this patient? Or বাইটেম্পোরাল সুপিরিয়র। superior. অথবা বলবো what kind of prolactin level, what is the expected prolactin level, what type of prolactin deficiency or excess can happen here? তখন বলবো prolactin excess হবে, hyperprolactinemia হবে। So এইগুলাই হবে, এর বেশি আর কোয়েশ্চেন করার খুব বেশি সুযোগ নেই। মাইক্রোঅ্যাডিনোমা দিয়ে কি শুধু হরমোন এক্সেস রিলেটেড কোশ্চেন হতে পারে? ইয়েস, ম্যাক্রোঅ্যাডেনোমা সাধারণত হরমোন এক্সেসই করবে, কারণ কম্প্রেশন করার মতো ক্যাপাসিটি তার এখনো হয় না, বিকজ ইটস সো স্মল। আর যখনই কম্প্রেশন করবে এবং হরমোন ডেফিসিয়েন্সি হবে, হরমোন ডেফিসিয়েন্সি মানেই ইউ হ্যাভ এ ম্যাক্রোঅ্যাডেনোমা। এখন এই হরমোন ডেফিসিয়েন্সির সাথে যদি একটা এক্সেস থাকে, তাহলে সেটা হলো একটা ফাংশনাল অ্যাডেনোমা। আর যদি শুধু হরমোন ডেফিসিয়েন্সি আছে, কোনোটা বাড়ে নাই, দেন দ্যাট ইজ নন ফাংশনিং পিটুইটারি অ্যাডেনোমা অর ম্যাক্রোঅ্যাডেনোমা। এটা আমরা পড়ে ফেলছি একটু আগে। গ্রোথ হরমোন সিক্রেশন হচ্ছে কিনা ঠিক মতো সেটা দেখার জন্য আমরা কি টেস্ট করব? ইউজুয়ালি আমরা ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসিমিয়া চেক করি। এটা অনেকগুলো নাম, ইউ ক্যান অলসো কল ইট আইএসটি, তার মানে ইনসুলিন স্ট্রেস টেস্ট। আরে এখানে আবার লিখছে ইট ক্যান অলসো বি কল্ড অ্যাজ ইনসুলিন টলারেন্স টেস্ট। ঠিক আছে, অনেক নাম, মেডিকেল মানে হলো নাম, যত নাম তত কাম। ঠিক আছে, নাম যত শিখতে পারবা তত সহজ হবে, নাহলে পরে সব কঠিন হয়ে যাবে। তো এখানে লিখেছে ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসিমিয়া। দেখো পাশে কি লেখা, হাউ and when to do an insulin tolerance test. That is the same thing as insulin stress test. The past medicine দেখবা stress test লেখা। আবার এখানে আমি বললাম also known as the insulin induced hypoglycemia test. তো এইটা আমি ওই দিনে বলেছিলাম, আমি একটা ইনফরমেশন মানে ভুল দিয়েছিলাম, আমি এটা কারেক্ট করতেছি। সো ইনসুলিন ইনডিউসড হাইপোগ্লাইসিমিয়া যখন হবে, আমরা এক্সপেক্ট করি কি, whenever you have hypoglycemia you have increased level of, you should increase level of growth hormone and increase level of cortisol.
আরো বাড়বে, you will have increased level of glucagon, increased level of catecholamines, etc. সবই বাড়বে, মানে all the counter regulatory hormones will increase if the patient has hypoglycemia. তো এখন বাকি যে দুটো হরমোন, এটা আমাদের বিবেচ্য বিষয় না, আমরা এটাকে ভুলে যাই। আমাদের মেইন ফোকাস হলো গ্রোথ হরমোন এন্ড কর্টিসল। তাহলে আমরা কখন করতে পারি? যদি আমরা সন্দেহ করি পিটুইটারি ডিসফাংশন আছে, তার কি গ্রোথ হরমোন বাড়বে? যদি পিটুইটারি ডিসফাংশন থাকে বা হাইপোপিট থাকে, বাড়বে না। সরি গাইস, আমার কারেন্ট চলে গেছিল। নাও আই এম কানেক্টেড উইথ দ্য মোবাইল ডাটা। তো তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাই, দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম যে আমি যদি কখনো কারো হাইপোগ্লাইসেমিয়া করি, তার পিটুইটারি গ্ল্যান্ড যদি অক্ষত থাকে, ভালো থাকে, তখন অবশ্যই গ্রোথ হরমোন বাড়বে। কিন্তু যদি পিটুইটারি গ্ল্যান্ডে কোনো ডিস্ট্রাকশন হয় বা হাইপোপিট থাকে, হাইপোপিটুইটারিজম থাকে, তখন গ্রোথ হরমোন লেভেল কি বাড়বে নাকি ডেফিসিয়েন্সি হবে? কম থাকবে, কমবে। সো you can use the insulin stress test to identify hypopituitarism. You can also use the insulin stress test or insulin tolerance test to identify if you have abnormal cortisolism or hypercortisolism আছে কিনা দেখার জন্য। ফর এক্সাম্পল, আমি যদি একটা পেশেন্টের কুশিং এবং সিউডো কুশিং ডিফারেন্সিয়েট করতে চাই, সিউডো কুশিং ইজ কাইন্ড অফ লাইক এ নর্মাল পারসন। ঠিক আছে, আসলে তার হরমোনস গুলো সবই নর্মাল ফিজিওলজি মেনটেন করে, আর কুশিং হলো ডাজ নট ফলো দ্য নর্মাল ফিজিওলজি। সো আমরা যদি একটা পেশেন্টের সাসপেক্টেড কুশিং, আমরা যদি পেশেন্টকে হাইপোগ্লাইসেমিয়া করি, তাহলে দেখা যাবে সিউডো কুশিং এ কর্টিসল রেসপন্সটা খুব ভালো হবে। there will be good cortisol response, cortisol will be very high. আর কুশিং এর ক্ষেত্রে the cortisol response will be blunt and does not increase that much. অলরেডি অনেক বেশি হাই হয়ে আছে, এখন আর হাইপোগ্লাইসেমিয়াকে সে পাত্তাই দিচ্ছে না। সো ইন কেস অফ কুশিং কর্টিসল অত বেশি বাড়বে না। কিন্তু সিউডো কুশিং, তাতে সিউডো তো মানে নর্মাল মানুষটাই তার সিউডো কুশিং হয়েছে, তাকে যদি আমি হাইপোগ্লাইসেমিয়া করি, তার কুশিং লেভেল ধাই ধাই করে বেড়ে যাবে, ঠাস করে বেড়ে যাবে, জাস্ট লাইক এ নর্মাল পারসন, জাস্ট লাইক ইউ এন্ড মি। ঠিক আছে, সো ইনসুলিন স্ট্রেস টেস্ট ক্যান বি used for assessment of growth hormone deficiency and also to differentiate between Cushing and pseudo Cushing. ঠিক আছে, এখন দেখি ইন্টারপ্রিটেশনটা কি বলে। রিজাল্টস, নর্মাল সাবজেক্ট, এক্সপেক্ট করি আমরা গ্রোথ হরমোন বাড়বে, এক্সপেক্ট করি আমরা কর্টিসল লেভেল বাড়বে। যদি কর্টিসল লেভেল না বাড়ে, মানে অলরেডি বাড়া আছে, কর্টিসল লেভেল ধরো যা ছিল তাই আছে, তখন এটা কি ইন্ডিকেট করবে? কুশিং আর সিউডো কুশিং? না না না, খেয়াল করো, অলরেডি তার এলিভেট আছে, অলরেডি ধরো সিউডো কুশিং, এখানে তো পুরোটা দেয় নাই। ধরো একটা পেশেন্ট, আমি জাস্ট ভ্যালুগুলা দিলে তুমি বুঝতে পারবে, একটা পেশেন্ট সিউডো কুশিং, একটা পেশেন্ট কুশিং। যার সিউডো কুশিং তার ধরো কর্টিসল লেভেল ধরো 700, আর যার কুশিং তার কর্টিসল লেভেল ধরো 900। এখন দুজনকে আমি হাইপোগ্লাইসেমিয়া করলাম, দেখা যাবে যার সিউডো কুশিং তার 700 থেকে হয়ে গেল 900, আর যার কুশিং তার 900 থেকে 910 হলো। জিনিসটা বুঝতে পারছো? কার ডাইনামিক চেঞ্জ অনেক বেশি হলো? সিউডো কুশিং। সিউডো কুশিং। সো এখানে ওটা দেয় নাই। সো ডাইনামিক চেঞ্জ বা সিগনিফিক্যান্ট ইনক্রিজ হবে ইন সিউডো কুশিং, অর দিস ইজ কাইন্ড অফ লাইক এ নর্মাল পারসন, মানে বেসলাইন থেকে অনেক বেড়ে যাবে। কিন্তু কুশিং এ একটা ফ্ল্যাট রেসপন্স হবে, নট ডাইনামিক রেসপন্স, মানে যা ছিল সেখান থেকে অল্প একটু 2 ফুটা 1 ফুটা বাড়বে আর কি, আর কিছু না। তাহলে ফর গ্লুকোজ কমালে কর্টিসল বাড়বে নরমাল অথবা সিউডো কুশিং? ইয়েস, মানে বাড়বে বলতে অনেক সিগনিফিকেন্টলি বাড়বে। হ্যাঁ, যদি গ্লুকোজ কমায় কর্টিসল তখন পাত্তা দেবে না, কারণ ওর এমনিতেই বেশি, সেটা হচ্ছে কুশিং। দ্যাট ইজ কুশিং। ওকে।
সো এইগুলো তো আমরা পড়ে আসছি অলরেডি, ক্লাসিফিকেশন অফ ডিজিজ অফ দ্য পিটুইটারি অ্যান্ড দ্য হাইপোথ্যালামাস। তো এখান থেকে আমার মনে হয় স্পেশাল কিছু লাগবে না, উই হ্যাভ গন থ্রু অল অফ দিস। এখানে জাস্ট নর্মাল অ্যানাটমি দেখাচ্ছে, এটা আমরা জানি সবাই। এটা তোমার হাই yield ফর FCPS and also for MRCP, কার্সিনয়েড সিনড্রোম। কখন হবে? যদি কখনো কারো কার্সিনয়েড টিউমার থাকে। কার্সিনয়েড টিউমার, ফর এক্সাম্পল মোস্ট কমন কার্সিনয়েড টিউমার হলো স্মল বাওয়েলে, এবং সেখান থেকে এটা ম্যাটাসিস করে লিভার, এবং তখন লিভার থেকে এই হরমোনস গুলো ব্লাডে চলে আসে। হরমোনস বলতে অ্যাকচুয়ালি নিউরোট্রান্সমিটার such as সেরোটোনিন and other similar নিউরোট্রান্সমিটার গুলো ব্লাডে চলে আসে, এবং তখনই কার্সিনয়েড সিনড্রোম করে। সো এটা ব্রঙ্কো কনস্ট্রিকশন করে, দ্যাটস ওয়াই হুইজিং হয়। কিছু কিছু জায়গায় ভেসো কনস্ট্রিকশন এন্ড কিছু কিছু জায়গায় ভেসো ডাইলেশন করতে পারে, সো ফ্ল্যাশিং হয় এবং ডায়রিয়া করে। এই তিনটে হলো ক্লাসিক। সো ফেশিয়াল টেলাঞ্জেকটিসিয়া, এন্ড এটা খুবই আনইউজুয়াল কেন হয়, এটার মেকানিজম খুব ক্লিয়ার না, কোনো কিছু থিওরি আছে যে এখানে সেরোটোনিনের যে মেটাবোলাইট গুলো আছে সেগুলো হলো রাইট সাইড অফ দ্য হার্টে ভ্যালভ গুলাকে ড্যামেজ করে। সো ভ্যালভ ড্যামেজ করলে স্টেনোসিস হতে পারে, যেমন পালমোনিক স্টেনোসিস, রিগাজিটেশন হতে পারে, ফর এক্সাম্পল ট্রাইকাসপিড রিগাজিটেশন লিডিং টু রাইট হার্ট ফেইলিয়ার। তারপর হলো প্যানক্রিয়াটিক নিউরোএন্ডোক্রাইন টিউমার। এটা আমরা কিছুটা পড়েছিলাম যখন আমরা গ্যাস্ট্রোএন্টারোলজি পড়ি, সেখানে আমরা পড়েছিলাম, তাই না? গ্যাস্ট্রিনোমা, দ্যাট ইজ দ্য জোলিঞ্জার-এলিসন সিনড্রোম, যদি হয় কখনো, অবভিয়াসলি আমরা গ্যাস্ট্রিন লেভেল করব, দ্য গ্যাস্ট্রিন লেভেল ইজ হাই, প্লাস আমরা আরেকটা টেস্ট করব। কি টেস্ট করব? ওই যে সিক্রেটিন স্টিমুলেশন টেস্ট। সিক্রেটিন স্টিমুলেশন। ইউজুয়ালি যদি সিক্রেটিন দেয়া হয়, গ্যাস্ট্রিন কি বাড়বে না কমবে? কমার কথা। কমার কথা। কমবে। কিন্তু গ্যাস্ট্রিনোমা হলে সেখানে অনেক বেশি বেড়ে যাবে, মানে প্যারাডক্সিক্যালি রাইজ করবে। হোয়াট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট? ইয়েস, গো ফর PPI। ঠিক আছে, আর তাতে যদি কাজ না হয়, রিমুভ দ্য টিউমার। সো গ্যাস্ট্রিনোমা or pancreatic neuroendocrine tumors can be part of which polyendocrine syndrome? Man 1। সো এখানে যতগুলো টিউমার আছে সবগুলাই কিন্তু man 1 এর পার্ট হিসেবে হতে পারে। তাহলে ইনসুলিনোমা, which is a beta cell tumor, যদি হয় তাহলে ইনসুলিন লেভেল অনেক বেশি বেড়ে যায়, এবং ইনসুলিনের সোর্স হলো প্রো ইনসুলিন। সো এখানে পরীক্ষার মধ্যে যদি ক্লু খুঁজতে চাও, তুমি এই ক্লুটা খুঁজবা। ইনসুলিনোমা মানে পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া তো হবেই, ডায়াগনস্টিক ফিচার ইনভেস্টিগেশনের মধ্যে থাকবে হাই কনসেন্ট্রেশন অফ প্রো ইনসুলিন কম্পেয়ার টু দ্য ইনসুলিন। তার প্রিকারসার কনসেন্ট্রেশনটা অনেক বেশি থাকবে। এটা দেখে বোঝা যাবে যে তার বডিতে টিউমার সেলটা অনেক বেশি প্রো ইনসুলিন তৈরি করছে, এবং সেখান থেকে কিছু কিছু ইনসুলিনে কনভার্ট হচ্ছে। সো হাই রেশিও অফ প্রো ইনসুলিন টু ইনসুলিন, থিঙ্ক অ্যাবাউট ইনসুলিনোমা। ভাইপোমাতে একটা সিনড্রোম আমরা বলেছিলাম WDHA সিনড্রোম। তাহলে WDHA হলো ওয়াটারি ডায়রিয়া, হাইপোক্যালেমিয়া, একটা আছে এটা হলো অ্যাক্লোরহাইড্রিয়া। তার মানে তার পিএইচটা অনেক মানে বেড়ে যাবে, তার অ্যাসিড সিক্রেশন হবে না। গ্লুকাগোনোমা নেক্রোলাইটিক মাইগ্রেটরি ইরিদেমা করে না। আমরা খুবই সুন্দর, এটা আমার ম্যাথসপ্যারাকল গ্রুপে একটা কেস দিয়েছিলাম মাঝখানে কয়েকদিন আগে। দেখবা স্কিনের মধ্যে নেক্রোসিস হয়ে গেছে। সো নিউ অনসেট, যদি কখনো একটা পেশেন্টের নিউ অনসেট ডায়াবেটিস, নিউ অনসেট স্কিন লেশন, নেক্রোটিক স্কিন লেশন হয়, think about glucagonoma. So what is tryptophanoma kind of rare? Next situation, spontaneous hypoglycemia. তো যখনই একটা পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়, তখনই কমনেস্ট ডিফারেন্সিয়াল কি? কমনেস্ট হলো পেশেন্ট ইজ ডায়াবেটিক, তাই না? এখন যদি নন ডায়াবেটিক পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হয়, আমরা কিছু ডিফারেন্সিয়াল চিন্তা করব। হ্যাঁ, আর ডায়াবেটিক পেশেন্টের হাইপোগ্লাইসেমিয়া হলে সেটা কয়েকটা ডিফারেন্সিয়াল, তাই না? ডায়াবেটিক পেশেন্ট কেন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে? সে খায় নাই, অথবা ইনসুলিন ডোজটা বেশি নিয়েছে, অথবা সে এক্সেসিভ এক্সারসাইজ করেছে, কমন কিছু ডিফারেন্সিয়াল। ঠিক আছে, তো এইখানে এই জিনিসটাকে যে কোনো পেশেন্টের যদি হাইপোগ্লাইসেমিয়া হয়,
তখন আমরা একটা ইভালুয়েশন প্যানেল করি, ভেরি সিম্পল কমন সেন্স। সেটা হলো তার একটা ট্রায়াড আমরা অ্যাসেস করি, which is known as the Whipple triad. Whipple triad কি ছিল? Patient has features of, বলো, initially patient hypoglycemia ফিচার থাকবে, সাইন সিমটমস কনসিস্টেন্ট হাইপোগ্লাইসেমিয়া, তারপর তুমি টেস্ট করলা দেখলা হাইপোগ্লাইসেমিয়া আছে, তারপর তুমি চিনি দিলা, তখন কি হবে? হাইপোগ্লাইসেমিয়ার সিমটম ভালো হয়ে যাবে। এটা তো সবাই জানে, কারণ এই জিনিসটাকেই একটা মানে এটাকেই বলা হয়, দিস ইজ নোন এজ দ্য হুইপলস ট্রায়াড। দেখো কি লেখা, সেম সিম্পল থিং, পেশেন্ট হ্যাজ হাইপোগ্লাইসেমিয়া সিমটমস, তুমি একটা মেশিনে টেস্ট করলা, দেন দ্য আরবিএস র্যান্ডম ব্লাড সুগার ইজ লো, এবং তুমি তাকে চিনি খাওয়াইলা, তার সুগার লেভেল ভালো হয়ে গেল এবং তার সিমটমস গুলো কারেকশন হয়ে গেল। তো এটা তো আমরা সবাই জানি, দ্যাট ইজ নোন এজ দ্য হুইপলস ট্রায়াড। সো হুইপলস ট্রায়াড যদি গ্যাস্ট্রোতে একটা ট্রায়াড ছিল, গ্যাস্ট্রোতে ডাব্লিউডি, এরকম একটা ট্রায়াড ও ছিল। ডাব্লিউডিএইচএস সিনড্রোম, যে ভাইপোমাতে হয়, যেটা বলছিলাম ওটা Okay. ডাব্লিউডিএইচএ ভাইপোমাতে হয় এটা। হুইপলস ডিজিজ ছিল একটা। পিরিয়ডিক Disease অ্যাসিড ছিল। পজিটিভ। সরি গাইস, কি বলতেছিলে তোমরা? হুইপল ডিজিজ ছিল। ডিজিজের কথা হুইপলস ডিজিজ, হুইপলস ডিজিজ তো অন্য জিনিস, বাট বানান তো সেম। আচ্ছা, সো একটা পেশেন্ট যখন হাইপোগ্লাইসেমিয়ার পেশেন্ট হয় এবং তার হুইপলস ট্রায়াডের সবগুলা ফিচার থাকে, তখন আমরা কি কি ডিফারেন্সিয়াল চিন্তা করব এবং সেটা কেন চিন্তা করব? সো ডিফারেন্সিয়াল হবে বেসড অন দ্য লেভেল অফ ইনসুলিন এন্ড সিপেপটাইড। সো এনি পেশেন্ট উইথ হাইপোগ্লাইসেমিয়া, you can do this, you can do an insulin level and a CPAP level. আমরা জানি যখনই ইনসুলিন প্রোডাকশন হয়, তার বাই প্রোডাক্ট হিসেবে একটা তৈরি হয় সিপেপটাইড, তাই না? সো প্রো ইনসুলিন থেকে যখন ইনসুলিন হয়, একটা হলো ইনসুলিন হবে, আর হলো সি পেপটাইড পড়বে। সো সি পেপটাইড বেশি এবং ইনসুলিন বেশি, মানে হলো এটা আসলে ন্যাচারাল যে প্রোডাকশন পাথওয়ে, ইজ ইট হাইপার অ্যাক্টিভ অর হাইপো অ্যাক্টিভ? হাইপার অ্যাক্টিভ পাথওয়ে, হাইপার অ্যাক্টিভ পাথওয়ে। এখন এই পাথওয়েটা কেন হাইপার অ্যাক্টিভ হতে পারে সেটা আমরা দেখি। যেমন হাই ইনসুলিন, হাই সি পেপটাইড, দ্য কমনেস্ট থিং ইজ ইনসুলিনোমা, পাথওয়ে হাইপার অ্যাক্টিভ বিকজ বিটা সেল প্রলিফারেশন হয়েছে। সালফোনিলুরিয়াস কেন? কারণ সালফোনিলুরিয়াস হলো ইনসুলিন রিলিজটাকে বাড়ায়, যখন ইনসুলিন রিলিজ বাড়ে তখন তার সাথে সি পেপটাইডও রিলিজ হয়, সো দুইটাই বাড়ে। তবে এই দুইটা ডিফারেন্সিয়েট করতে গেলে আমি যে লেভেলটা করব, আমি বলেছিলাম যে প্রো ইনসুলিন টু ইনসুলিন রেশিও, তার মধ্যে প্রো ইনসুলিনটা অনেক বেশি হবে, দ্যাট উইল সাজেস্ট ইনসুলিনম, আর সালফোনিলুরিয়াতে রেশিও সেম হবে। ঠিক আছে, তারপরে হলো যে যদি একটা পেশেন্ট বাইরে থেকে ইনসুলিন নেয়, ফর এক্সাম্পল বাবার ডায়াবেটিস আছে, মেয়ে হলো রাগ করে ইনসুলিন নিয়ে নিল, তখন কি হবে? মেয়ের হাইপোগ্লাইসেমিয়া হবে। তার যদি আমরা ইনসুলিন সি পেপটাইড লেভেল করি, তার অবভিয়াসলি ইনসুলিন লেভেল বেশি আসবে যেহেতু ইনজেকশন নিয়েছে, কিন্তু এন্ডোজেনাস প্রোডাকশন তো আর বেশি না, দ্যাটস ওয়াই সি পেপটাইড ইজ লো, সো এক্সোজেনাস ইনসুলিন। আর দুটেই কম, ইনসুলিনও কম, সি পেপটাইডও কম, তার মানে এখানে তার যে হাইপোগ্লাইসেমিয়া হয়েছে এটা আসলে ইনসুলিনের জন্য না, অন্য কোনো কারণে হাইপোগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া ডিউ টু আদার ডিজিজ। তার মানে প্রথম কথা, ইউ ডিডন্ট ইট, তখন তোমার হাইপোগ্লাইসেমিয়া হবে, এটা লেখা নেই এখানে। If you don't eat, you will have hypoglycemia. Simple as that. But এখানে ক্লিনিক্যালি ইম্পর্টেন্ট গুলো দিয়েছি, দ্যাট ইজ অ্যালকোহল। সো আমরা পরে পড়বো, যখনই একটা পেশেন্টের ইউগ্লাইসেমিক অর হাইপোগ্লাইসেমিক কিটোসিস হয়, think about number 1 alcohol, number 2 starvation. দেখবা যে কিটোঅ্যাসিডোসিসের, হ্যাঁ, যেমন আমরা যখন স্টারভেশন করি, রোজা রাখি, তখন কিন্তু আমাদের কিটোসিস হয়, and that produces a smell, that smell is very pleasant to our rub, তাই না? সো যখন স্টারভেশন করি তখন আমাদের হাইপোগ্লাইসেমিয়া হয় এবং কিটোসিস হয়। আর ডায়াবেটিসে যেটা হয়, that is hyperglycemic ketosis, the DKA. Diabetic ketoacidosis is the hyperglycemic ketosis. Alcohol starvation causes euglycemic or hypoglycemic ketosis. তাহলে হাইপোগ্লাইসেমিক কিটোসিস থাকলেই নাম্বার 1 আমাকে চিন্তা করতে হবে অ্যালকোহল।
নেক্সট বাকিগুলো হলো লেস ইম্পর্টেন্ট, যেমন ড্রাগস, কিছু ড্রাগস আছে সুগার লেভেল কমায় দেবে। ক্রিটিক্যাল ইলনেস, তুমি ক্রিটিক্যালি ইল, তো তুমি সুগার তৈরি করতে পারছো না, তোমার গ্লুকোনিওজেনিক ক্যাপাসিটি ভালো না। হাইপোপিটুইটারিজম আছে, তার মানে তোমার কাউন্টার রেগুলেটরি হরমোনস আর গন। এন্ড হোয়াট আর দ্য কাউন্টার রেগুলেটরি হরমোনস? গ্রোথ হরমোন, কর্টিসল, ক্যাটাকোলামাইন। ক্যাটাকোলামাইন। তার মধ্যে গ্রোথ হরমোন এবং কর্টিসল কিন্তু পিটুইটারি ডিপেন্ডেন্ট। সো যদি হাইপোপিট হয় তখন পেশেন্টের গ্রোথ হরমোন লেভেলও কম থাকবে, কর্টিসলও কম থাকবে, ফলে তার সুগার মেনটেন করতে পারবে না। প্রাইমারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিয়ার এখানে কেন হবে? বিকজ ইউ হ্যাভ এ ডেফিসিয়েন্সি অফ কর্টিসল। অ্যাডিসন ডিজিজ মানেই পেশেন্টের হাইপোগ্লাইসিমিয়া হয়। অ্যাডিশনাল কিছু কজ লেখা আছে, নন আইলেট সেল টিউমার, ইনবর্ন এরর সাচেস, লেখা নাই যেমন গ্যালাক্টোসেমিয়া। গ্যালাক্টোসেমিয়া পেশেন্টদের কিন্তু হাইপোগ্লাইসিমিয়া হয়। ইভেন কিছু প্রবাবলি গ্লাইকোজেন স্টোরেজ ডিজিজ আছে, যেমন ভন গিয়ারকে ডিজিজ, এখানেও প্রবাবলি হাইপোগ্লাইসিমিয়া হতে পারে। লিডম্যান স্যাক। সো এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি, ক্লাসিফিকেশন অফ এন্ডোক্রাইন ডিজিজ অফ দ্য প্যানক্রিয়াস এন্ড দ্য জিআই ট্র্যাক্টের মধ্যে ইম্পর্টেন্ট টিউমার গুলো আমরা পড়ে ফেলেছি। সো ফিওক্রোমোসাইটোমা যদি সাসপেক্ট করি আমরা এই ফিচারগুলো দেখবো, স্পেশালি পারক্সিজমস। পরীক্ষার প্রশ্নে অলওয়েজ পারক্সিজমস এর কথাই বলবে। যদি ডায়াগনোসিস করতে চাই, আমার বেস্ট ফার্স্ট টেস্ট কি হবে? ইউরিনারি মেটানেফ্রিন, এইটাই তোমাদের কোয়েশ্চেন হবে। বেস্ট ফার্স্ট ড্রাগ, ফার্স্ট ড্রাগ কি দিবে? কি ধরনের আলফা ব্লকার? রিভার্সিবল অর ইরিভার্সিবল? ইরিভার্সিবল আলফা ব্লকার, এবং তার নামটা হলো the one and only phenoxybenzamine. Yes, phenoxybenzamine. এবং এখানে কোয়েশ্চেন হবে যে বিটা ব্লকার দেয়া যাবে কিনা। শুধু বিটা ব্লকার কি দেয়া যাবে? না। নো, নেভার ইউজ বিটা ব্লকার অ্যালোন। দেয়া যাবে কখন? ফেনক্সিবেনজামিন দিয়েছো, তারপরে তুমি তার সাথে বিটা ব্লকার অ্যাড করতে পারো। এবং বেস্ট ট্রিটমেন্ট কি? রিমুভ দ্য টিউমার। ফিওক্রোমোসাইটোমা ইজ a tumor, remove the tumor. That is the best treatment for this patient. আর এডিশনাল পয়েন্ট আমরা হাইলাইট করে দিয়েছি। সো এটা আমরা পড়েছি। সরি, ভুল দিয়েছি এখানে। সো হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া সিচুয়েশন এভাবেই থাকবে, পরীক্ষা কোশ্চেনের মধ্যে বিভিন্ন ভাবে এই কথাটাই লেখা থাকবে, হাইপারটেনশন উইথ হাইপোক্যালিমিয়া। ডিফারেন্সিয়ালগুলো আমরা অলরেডি পড়েছি, কুশিং কন লিডল 11। যদি কুশিং হয় তার অ্যাডিশনাল ফিচার কি থাকবে along with hypertension and hypokalemia? প্রক্সিমাল মায়োপ্যাথি, স্ট্রায়া। প্রক্সিমাল মায়োপ্যাথি, তারপর থিনার স্কিন, thin skin, proximal myopathy, stria, diabetes mellitus, etc. etc. যদি কনস হয় তাহলে আর কিছুই থাকবে না, হয়তো বা পেশেন্টের পলিউরিয়া থাকতে পারে। কেন পলিউরিয়া হবে? এনি কজ অফ হাইপোক্যালিমিয়া ক্যান কজ পলিউরিয়া। বাই হুইচ মেকানিজম? বাই কজিং নেফ্রোজেনিক ডায়াবেটিস। ইনসিপিডাস। দুইটা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস করে। কোন দুইটা? হাইপোক্যালিমিয়া, হাইপারক্যালসিমিয়া। হাইপারক্যালসিমিয়া, গুড। তারপরে লিডল সিনড্রোম। লিডল সিনড্রোমও একটা সিনড্রোম যেখানে তোমার সোডিয়াম চ্যানেল অ্যাবনর্মাল থাকে, সেখানেও হাইপারটেনশন হাইপোক্যালিমিয়া হয়। আর 11 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি আর 11 বিটা হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, এটা একটা কনজেনিটাল রেয়ার ফর্ম অফ কনজেনিটাল অ্যাড্রেনাল হাইপারপ্লাসিয়া, যেখানে হাইপারটেনশন এন্ড হাইপোক্যালিমিয়া থাকবে। আরেকটা আমি ভুলে লিখে ফেলেছিলাম, সেটা হলো 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি, এখানে থাকবে হাইপোটেনশন উইথ হাইপার কে। ঠিক আছে, 11 এ থাকবে hypertension or high BP with hypoK, আর 21 হলো এক্স্যাক্টলি তার অপোজিট। আর নর্মাল বিপি উইথ হাইপোক্যালিমিয়া যদি বারডার বলি, তাহলে ইনভলভমেন্ট অফ হুইচ পার্ট? লুপ, লুপ, বার লুপ, জিটালম্যান থায়াজাইড, ক্যালসিয়াম কোন? বাড়বে, ওটা ক্যালসিয়াম কমবে। হ্যাঁ, কোন দুইটা আরটিএ তে পেশেন্টের হাইপোক্যালিমিয়া হবে? 1 2 গুড। তো এখানে এই এরিয়াটা হলো প্রাইমারি aldosteronism. So primary aldosteronism এর most common cause কি? Is it an adenoma or hyperplasia?
অ্যালডোস্টেরোনিজম, হাইপারপ্লাসিয়া, হাইপারপ্লাসিয়া। আমি যদি বলি প্রাইমারি প্যারাথাইরয়েডিজম, তার মোস্ট কমন কজ কি? অ্যাডেনোমা, Adenoma. ইয়েস, প্যারা হলে অ্যাডেনোমা আর অ্যালডো হলে হাইপারপ্লাসিয়া। এবং অ্যালডো যখন অ্যাডেনোমা থেকে হাইপার অ্যালডোস্টেরনিজম হয় তখনই সেটাকে আমরা ক্লাসিক্যালি কনস বলি। তো যাই হোক, তো যখনই হাইপার অ্যালডোস্টেরনিজম হবে আমার অ্যালডোস্টেরন রেনিন রেশিও কেমন হবে? বেশি হবে। বেশি হবে। সো যদি কখনো আমরা হাইপার অ্যালডোস্টেরনিজম সন্দেহ করি, মাই বেস্ট ফার্স্ট টেস্ট ইজ দ্য অ্যালডোস্টেরন রেনিন রেশিও। এই যে অ্যালডোস্টেরন রেনিন রেশিও, এটা হলো আমার বেস্ট স্ক্রিনিং টেস্ট। এবং এটা করে আমরা কি দেখবো? হাই অ্যালডো অ্যান্ড লো রেনিন। এটা থাকলে আমরা বুঝতে পারবো যে এখানে প্রাইমারি অ্যালডোস্টেরনিজম হয়েছে। তারপরেও আরো কনফার্ম হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, উই ক্যান ডু অ্যান অ্যাড্রেনাল ভেনাস স্যাম্পলিং। আমরা সিটিএমআরআই করতে পারি, অ্যাড্রেনাল ভেনাস স্যাম্পলিং করতে পারি। যদি অ্যাড্রেনাল ভেন স্যাম্পলিং করি তাহলে আমরা কি পাবো? যে পাশে অ্যালডোস্টেরনিজমের জন্য পেশেন্টের টিউমার আছে সেই পাশে, মানে অ্যালডোস্টেরন প্রডিউস করছে যে টিউমারটা, সেই পাশে অ্যালডোস্টেরন কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে। সিম্পল অ্যাজ দ্যাট। সো দ্য আলটিমেট টেস্ট হলো patient can undergo an adrenal vein sampling. So দেখো, সার্জারি করার আগে আমরা এটা করতে পারি, adrenal vein catheterization with measurement of aldo. যে দিক দিয়ে aldo বেশি আছে বুঝতে হবে সেই দিকেই টিউমার, and cut the tumor. aldosterone antagonist এর নাম বলো তো? Spironolactone. So যদি হাইপার অ্যালডোস্টেরনিজম হয়, শুধু হাইপারপ্লাসিয়া আছে না, কেটে লাভ নাই। So give Spiro. Spiro দিলাম, gynecomastia হয়ে যাচ্ছে and I don't like it. What can I do? I can give eplerenone or I can give amiloride. ঠিক আছে? সো এখানে ডেভিডসন অবশ্য eplerenone কথা অত বেশি বলে নাই, ওরা ডিরেক্ট amiloride চলে গেছে যে amiloride, but you can give eplerenone, যেটা spironolactone এর ভাই ব্রাদার. It does not cause the it does not cause the gynecomastia. Next হলো adrenal insufficiency. This is our last topic today. তো এই সম্পর্কে বিভিন্ন ভাবে আমরা পড়ে ফেলেছি। First of all, insufficiency cause খুবই simple. The most common cause is withdrawal. কি ধরনের withdrawal? Sudden or gradual? Sudden. তার মানে পেশেন্ট অনেকদিন ধরে খাচ্ছে কর্টান ট্যাবলেট, হয়ে গেল কুশিং, তারপরে সাডেনলি উইথড্রয়াল হলো, কুশিং থেকেই হয়ে গেল অ্যাডিসনের মতো। অ্যাডিসন বলবো না এটাকে, মানে অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিয়ার। তার মানে কুশিং সিনড্রোম পেশেন্ট ইন শক or hypotension, think about patient developing adrenal insufficiency or failure. So suddenly যদি স্টপ করি তখন এটা হবে। আর অ্যাডিসন ডিজিজ যেটা, অ্যাডিসন ডিজিজ মানে হলো প্রাইমারি ডিজিজ, যেখানে আমার adrenal gland destroyed হচ্ছে due to some process, and most common হলো autoimmune process. বাংলাদেশের জন্য নেক্সট কমন হলো tuberculosis, পরীক্ষার জন্য মোস্ট কমন হলো বা নেক্সট কমন হলো স্পেশালি মাইক্রোবায়োলজির জন্য বা ইনফেকশন ডিজিজের জন্য এটা Waterhouse-Friderichsen syndrome following the meningococcal meningitis. আর এটা আমরা পড়েছি congenital adrenal hyperplasia, দুইটাই হলো তোমার adrenal insufficiency করতে পারে। ফর এক্সাম্পল 11 হাইড্রোক্সিলের ডেফিসিয়েন্সি যেটা হয় সেখানে মেইনলি আমরা দেখব কি, there is hypotension and hyperkalemia. আর 11টা আমি লিখছি যদিও, কিন্তু 11 এ মেইনলি কি হবে? মেইনলি হবে hypertension with hypokalemia. So এখানে 11 হাইড্রোক্সিলের ডেফিসিয়েন্সিতে অ্যাকচুয়ালি যেটা হয় আমি বলে দিই, there is decreased cortisol but there is increased something called deoxycortisone, এবং এই ডিঅক্সিকর্টিসনটা তোমার অ্যালডোর মতো কাজ করে, ইট ওয়ার্কস লাইক অ্যালডো, এবং এই জন্যই পেশেন্টের হাইপারটেনশন এবং হাইপারকালেমিয়া হয়। সো দ্যাটস ওয়াই এটা জাস্ট ব্র্যাকেটে রাখো, মেইনলি হলো 21 হাইড্রোক্সিলেজ ডেফিসিয়েন্সি কজেস hypotension, loss of salt, just like Addison disease. ক্লিনিক্যাল বায়োকেমিক্যাল ফিচার্স এর মধ্যে বলেছিলাম যে অ্যালডোর জন্য মোস্ট স্পেসিফিক কোনটা? ফর অ্যালডো হাইপারকালেমিয়া। ঠিক আছে। গ্লুকোকর্টিকয়েডের জন্য মোস্ট স্পেসিফিক কোনটা?
একটা হলো হাইপোগ্লাইসেমিয়া, খুবই স্পেসিফিক, আর হলো হাইপার ক্যালসেমিয়া। সোডিয়াম যেটা হাইপোনেট্রেমিয়া, সেটা দুই জায়গায় আছে, দেখো দুই জায়গায় কিন্তু হাইপোনেট্রেমিয়া আছে, হাইপোটেনশন সবখানে আছে, নট স্পেসিফিক। যদি স্পেসিফিক ফিচার বলো, then for glucocorticoid or simply cortisol, for cortisol deficiency, hypoglycemia, hypercalcemia. For aldo deficiency, hyperkalemia. Pigmentation হবে কেন? Because there is excess level of ACTH. তার মানে কোন জায়গায় পিগমেন্টেশন হবে? প্রাইমারি অ্যাড্রেনাল ফেইলিওর নাকি সেকেন্ডারি অ্যাড্রেনাল ফেইলিওর? সেকেন্ডারি। সেকেন্ডারি অ্যাড্রেনাল ফেইলিওর হবে নাকি প্রাইমারিতে হবে? চিন্তা করো। প্রাইমারিতে হবে। প্রাইমারি। আইডিয়াটা হলো যে আমার যদি অ্যাড্রেনাল গ্ল্যান্ড ডিস্ট্রয় হয়, ঘটনা শুরু হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড সামহাউ ডিস্ট্রয়েড, ইটস গন। তার মানে কর্টিসল লেভেল আমার কম, ফলে অ্যাসিটেজ লেভেল কি হবে? অ্যাসিটেজ লেভেল উইল বি হাই। আর যদি এরকম হয় যে আমার প্রবলেম ইন দ্য পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি হাইপোফাংশন হচ্ছে, যেটাকে বলে সেকেন্ডারি অ্যাড্রেনোকর্টিক্যাল ফেইলিয়ার, তখন আমার ইনিশিয়ালি সবার আগে কোনটা কমবে? ACTH। এবং সেই জন্যই আমার কে কমবে? I'll have decrease cortisol. So এখানে কি খুব বেশি পিগমেন্টেশন হবে? না। হবে না। So primary adrenocortical insufficiency বা Addison disease এ পিগমেন্টেশন হয় because there is high level of ACTH. এখন যখন একটা আমরা ইনসাফিসিয়েন্সি ডায়াগনোসিস করতে চাই, আমরা স্টিমুলেশন টেস্ট করব। এখানে যে স্টিমুলেশন টেস্ট করা হয় এটাকে বলা হয় শর্ট সিনাকটেন টেস্ট বা ACTH স্টিমুলেশন টেস্ট। এটা আমরা পড়েছিলাম, জাস্ট হ্যাভ এ রিক্যাপ, এটা করে আমরা শেষ করে দেব আজকে। Very simple, will take 1 minute only. So আমরা সাসপেক্ট করছি কি? I am suspecting an adrenocortical failure. Suspecting an adrenocortical failure. তোমরা কি পেজ দেখতে পাচ্ছ? জি ভাইয়া। জি। অ্যাড্রেনাল আর অ্যাড্রেনাল ফেইলিয়ার, সিম্পলি আমরা অ্যাড্রেনাল ফেইলিয়ার চিন্তা করতেছি। যদি অ্যাড্রেনাল ফেইলিয়ার হয়, ন্যাচারালি আমরা সবার আগে কমন সেন্স আমাকে বলবে যে আমি কর্টিসল লেভেল করব। ইউজুয়ালি যখন অ্যাড্রেনাল ফেইলিয়ার হয়, কর্টিসল লেভেল বিকামস লেস দ্যান 100 ন্যাচারালি। এটাকে আরো শিওর হওয়ার জন্য আমরা যেটা করতে পারি, উই ক্যান ডু অ্যান ACTH স্টিমুলেশন টেস্ট। ACTH স্টিমুলেশন। আমার যদি আসলেই অ্যাড্রেনাল ফেইলিয়ার থাকে, আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড কাজ করছে না, তখন আমি যদি ACTH স্টিমুলেশন করি, আমার কি কর্টিসল বাড়বে? না। না। So cortisol will still be low. তখন আমি কনফার্ম হয়ে যাব যে ACTH দেওয়ার পরও যেহেতু বাড়ছে না, তাহলে আমার প্রবলেমটা হলো অ্যাড্রেনাল গ্ল্যান্ডে। It doesn't work. It's destroyed by some pathological process, maybe autoimmune, maybe TB, maybe the Waterhouse-Friderichsen syndrome. এটাই হলো আমার শর্ট সিনাকটিন টেস্টের বেসিক প্রিন্সিপাল। এখানে দেখো ইন্টারপ্রিটেশন, যদি দেখো ব্লাড স্যাম্পল রেজাল্টস ইন নর্মাল সাবজেক্টস কত এক্সপেক্ট করে কত বাড়বে, ইট রাইজেস আপ টু 500। যদি এরকম হয় 500 বেশি বাড়ে, বুঝতে হবে যে গুড অ্যাড্রেনাল ফাংশন এক্সক্লুডস অ্যাড্রেনাল ফেইলিয়ার, তার অ্যাড্রেনাল ফেইলিয়ার নাই। আমি নিচে একটা ইন্টারপ্রিটেশন লিখে দিচ্ছি, দেখো যদি ACTH দেওয়ার পরেও প্লাজমা কর্টিসল স্টিল লো থাকে, দেন দ্যাট ইজ অ্যাড্রেনাল ইনসাফিসিয়েন্সি। এবং এই ইনসাফিসিয়েন্সি যদি সাডেনলি অ্যান্ড র্যাপিডলি হয়, তখন আমরা সেটাকে বলি অ্যাড্রেনাল ক্রাইসিস। এবং যদি অ্যাড্রেনাল ক্রাইসিস হয়, নাম্বার 1 ট্রিটমেন্ট পরীক্ষার জন্য, নাম্বার 1 ট্রিটমেন্ট ইজ দিস ওয়ান। পরীক্ষার অপশনে যদি সবগুলো অপশন থাকে, নাম্বার 1 আমার আনসার হবে IV কর্টিসন, IV হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম স্ট্যাট and then 100 milligram QDS 4 times daily. Next answer হবে, হ্যাঁ, ভলিউম ডিপ্লেশন আমরা কারেকশন করব, মেটাবলিক অ্যাবনরমালিটি হাইপোগ্লাইসেমিয়া কারেক্ট করব, and other cause correction করব। Number 1 is, I mean for exam, is replacement of glucocorticoid.
দ্যাটস অল, আমরা আজকে শেষ করে দিলাম মোটামুটি। আমি এখানে পিডিএফটা আমি আবার দিয়ে দিব তোমাদেরকে, ফুল এন্ডোক্রাইন পিডিএফ। আর নেক্সট দিন কালকে এবং পরশু আমরা ডায়াবেটিস নিয়ে কথা বলবো। ওকে, সো সি ইউ দেন। দুইটা কোশ্চেন ছিল। এটা কোয়েশ্চেন আছে, বলো। আমি আচ্ছা। ব্ল্যাকবোর্ডে যাই। অটোইমিউনো পলিএন্ডোক্রাইন সিনড্রোম এপিএস এর টাইপ 1 হচ্ছে অটোসোমাল রিসেসিভ আর 2 কি অটোসোমাল ডমিনেন্ট? ইয়েস, ইয়েস, ইউ রাইট। সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে প্যারাথাইরয়েডের মেকানিজমটা যদি আরেকটু বলতেন। বলো কোনটা? প্যারাথাইরয়েডের সাথে ফসফেট আর ক্যালসিয়ামের মেকানিজমটা ও যদি শিওর, আরেকটু বলতেন। নো প্রবলেম। যদি প্যারাথাইরয়েড একটু- হরমোন চিন্তা করি আমরা, প্যারাথাইরয়েড হরমোনের মেইন ফাংশন, ultimate function যদি বলি, ultimate function, it increases the calcium level and it decreases the ফসফেট phosphate, because তার একটা নাম হলো phosphate হরমোন। crashing hormone, ultimate effect। and এটা কিভাবে করবে? Increasing the calcium level directly, number 1 from kidney তে reabsorption বাড়ায়, number 2 from bones থেকে reabsorption বাড়ায়, number 3 যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো ইনডিরেক্টলি ইন্টেস্টাইন থেকে থ্রু দ্য হেল্প অফ ভিটামিন ডি অ্যাবজর্পশন বাড়ায়। ফসফেট কিভাবে বের করে দেয়? থ্রু দ্য কিডনি থেকে সে ফসফেট বের করে দেয়। দ্যাটস অল, দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ হাউ প্যারাথাইরয়েড ওয়ার্কস অন ক্যালসিয়াম এন্ড ফসফেট। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ কালকে আবার দেখা হবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। সালাম।